সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা এখন খুবই ভালো আছো, সবাই নিজে নিজে লাইফে এনজয় করছো। আর অ্যাট দ্য সেম টাইম আমি আশা করছি যে তোমরা নিজের পড়াশোনাটাকেও ঠিকঠাক করে করছো। সো বিষয়টা হলো যে তোমাদের স্বাগত জানাই আমি একটা নতুন ফ্রেশ নিউ বাথরুম ক্লাসেসে। আর আজকের যেটা টপিক হলো সেটা হলো সেট তত্ত্ব, আর এটা হলো ক্লাস 11-এর চ্যাপ্টার 1। তার আগে আমি বলে দিই তোমাদের এই যে বাথরুম ক্লাসগুলো হচ্ছে এখানে আমরা কি পড়ি। আসলে আমরা এখানে ম্যাথামেটিক্স পড়ি আর ফানি ওয়েতে পড়ি। আমরা খুবই জোকস মারতে মারতে আমরা ম্যাথামেটিক্সটাকে পড়ি খুবই ফানি ওয়েতে, যেন আমাদের মনেই না হয় যে আমরা একটা ম্যাথামেটিক্স ক্লাস করছি, যেন এটা মনে হয় আমরা কোনো একটা গল্পের ক্লাস করছি। ঠিক আছে? তো খুব সাধারণ আর সিম্পল এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদেরকে এই ক্লাসগুলোকে করাই। সো ক্লাসগুলোকে অবশ্যই তুমি কন্টিনিউ করো। তো বিষয়টা হলো যে ক্লাস বেশ কয়েকদিন থেকেই শুরু হয়ে গেছে অলরেডি। তো আমি কি করেছি, আমি আগের ক্লাসগুলোতে আমি তোমাদেরকে একটা বীজগণিতের চ্যাপ্টার করিয়েছি যেটাকে বলা হচ্ছে সূচকের নিয়মাবলী। তারপরে একটা ট্রিগোনোমেট্রির ক্লাস করিয়েছি যেখানে আমি দুটো চ্যাপ্টারকে আমি পড়িয়েছি। সো সেই ক্লাসগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ক্লাসগুলোকে দেখে নিও। ঠিক আছে? আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে। তাহলে যখনই তোমাদের ক্লাস আপলোড হবে সঙ্গে সঙ্গে তোমরা খোঁজ পেয়ে যাবে। ঠিক আছে? আপডেট। ওকে, সো সেট তত্ত্ব নিয়ে আজকে আমরা তাহলে কথা বলবো। এখন বিষয়টা হলো ধীরে ধীরে তাহলে আমি শুরু করি ব্যাপারটা, যে সেট তত্ত্বটা কি। তো সবার আগে তোমরা জেনে নাও যে সেট তত্ত্বটা তোমরা পড়বে কেন। ঠিক আছে? সেট তত্ত্ব বা সেট থিওরি যে চ্যাপ্টারটা আছে সেটা আসলে খুবই একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার। আমি এখন তোমাদেরকে পড়াবো, তুমি ধীরে 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 যখন জিনিসগুলোকে জানবে তোমার কত ইন্টারেস্টিং লাগবে, তুমি মানে বুঝে উঠতে পারবে মানে এত এত সুন্দর একটা চ্যাপ্টার হতে পারে। তো সেই জিনিসটা তোমার ফিল হবে। তো তুমি ক্লাসটাকে শেষ অবধি অবশ্যই দেখো, আমি বলবো। তো দেখো যে ইন্ট্রোডাকশনে আমি তোমাকে সেট তত্ত্বের আমি যেটা বলবো। ঠিক আছে? ইন্ট্রোডাকশন মানে কি? সূচনা। তো সূচনার ক্ষেত্রে প্রথমেই আমি তোমাদেরকে বলবো যে সেট তত্ত্বটাকে কেন পড়তে হয়। ঠিক আছে? কেন পড়বো, কেন পড়বো সেট তত্ত্ব কেন পড়বো? ঠিক আছে? দেখো বিষয়টা হলো সেট তত্ত্বের নিজের কোনো ভ্যালু নেই। আমি যেটা বলবো যে সেট তত্ত্ব যখন তুমি পড়বে তখন মনে হবে যে কেন যে পড়লাম আমি, এটা ফালতু, এটার কোনো কারণ নেই। কিন্তু তুমি যখন ক্লাস 11-এর যেগুলো আদার্স চ্যাপ্টার আছে, মানে পরের যেগুলো চ্যাপ্টারগুলো আছে, বা ক্লাস 12-এ, ঠিক আছে, যে পরের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো যখন তুমি পড়বে তখন দেখবে যে এই সেট তত্ত্ব বা সেট থিওরি, যে এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কিভাবে কত সুন্দরভাবে কাজে লাগছে। তো ক্লাস 11-এর যেগুলো আদার্স যেগুলো চ্যাপ্টার আছে, যেগুলো পরের চ্যাপ্টার আছে, ক্লাস 12-এ তোমরা যখন উঠবে তখন যখন তোমরা ম্যাথমেটিক্সটাকে পড়বে আরও বেশি বেশি চ্যাপ্টার অ্যাড হবে, তখন তোমরা দেখবে যে হ্যাঁ সেট তত্ত্ব যে বা সেট থিওরি যে চ্যাপ্টারটা আছে কতটা ওতপ্রোতভাবে মানে জড়িয়ে, মানে প্রত্যেকটা জিনিসের সাথে। ঠিক আছে? সো সেট তত্ত্ব বিষয়টা আমি তোমাদেরকে শুরু করার আগে আমি তোমাদেরকে বলি যে সেট তত্ত্বটা আসলে কে আবিষ্কার করেছিল। কে আবিষ্কার করে, কে আবিষ্কার করেন, করেন বলা হবে তাই না? কে আবিষ্কার করেন? সেট তত্ত্ব আবিষ্কার করেন আসলে জর্জ ক্যান্টর। ঠিক আছে? ইংলিশে আমি নামটা লিখছি তোমাদের, তাহলে পড়তে সুবিধা হবে। GORGE, জর্জ এরকম বলছে, আর ক্যান্টর। ঠিক আছে? ক্যান্টর। তো ইনি খুব একজন মানে ফেমাস একজন ম্যাথামেটিশিয়ান। তো জর্জ ক্যান্টর যিনি ছিলেন তিনি এই সেট তত্ত্বটা প্রথমে আবিষ্কার করেন। ঠিক আছে? তো সেট তত্ত্বটা তোমরা পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা আসলে মানে কতটা ইন্টারেস্টিং একটা ব্যাপার। সো দেখো বিষয়টা হলো আমি তোমাদেরকে পুরো চ্যাপ্টারটা এক্সাম্পলের মাধ্যমেই পড়াবো। ঠিক আছে? ফানি ওয়েতে এক্সাম্পলের মাধ্যমে এক্সাম্পল দিয়ে 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 তারপর তোমাদেরকে আমি বলবো যে সেট তত্ত্বটাকে আমরা আসলে কিভাবে করে বুঝবো। ঠিক আছে? সো এক এক করে আমি তাহলে শুরু করি। ঠিক আছে? সো প্রথমত আমি তোমাদেরকে সূচনা হিসেবে বললাম যে কেন সেটা পড়বো, তারপর কে আবিষ্কার করেন। সো এতটুকুই তোমার জানার ছিল সূচনাতে। ঠিক আছে? নেক্সট যেটা জানার আছে সেটা হলো, দেখো আমি পরের পেজে যাই, পরের পেজে তাহলে লিখি। তো নেক্সট যেটা জানার আছে যে সেটের সংজ্ঞা। প্রথমে আমরা কি জানবো? সেটের সংজ্ঞা। ঠিক আছে? সেটের সংজ্ঞা পড়বো আমরা। তো আমি তোমাদের যেহেতু এসএনদের বইটা আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমি তোমাদের এসএনদের বইটা যেটা যেটা আছে সেটা আমি ফলো করছি। সেটা আসলে খুব ভালো একটা বই, তোমার যথেষ্ট কনসেপ্ট বাড়ানোর জন্য যথেষ্ট একটা বই, সেটা ক্লাস 11-এর জন্য তোমরা নো ডাউট সেটাকে ফলো করতে পারো।
ঠিক আছে, অন্য কোনো বই নিয়ে আর মাথা ঘামানোর দরকার নেই, একটা বই যথেষ্ট তোমাদের জন্য। তো এই এসএনদের বইটা তোমরা পড়বে। তো এখান থেকে আমি আসলে সেটের সংজ্ঞাটাকে তোমাদের বলছি। আমি আসলে এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে প্রথমে আগে সেট ব্যাপারটা কি সেটাকে আগে বোঝাই। ঠিক আছে, ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি রাস্তা দিয়ে যেতে যেতে তুমি একটা গরুর একটা দল দেখলে, অনেকগুলো গরু আছে, ঠিক আছে, অনেকগুলো গরু দেখতে পাচ্ছ তুমি। তো দেখো, ধরো তুমি 50টা গরু দেখতে পাচ্ছ একসাথে এক জায়গায় আছে। তো সেখানে আমি বলবো, ঠিক আছে, ধরো 1 নাম্বার গরু, 2 নাম্বার গরু, 3 নাম্বার গরু, 4 নাম্বার গরু, এরকম করতে 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 কতগুলো হলো? 50খানা গরু। তো এই জিনিসটার যে কালেকশন সেটাকে বলা হচ্ছে সেট। গরুর পাল, যে এতগুলো গরু একসাথে আছে, তুমি সেটাকে কিভাবে বলবে? তুমি ধরো দেখলে, একবারে প্রথমে দেখলে, তো তুমি বলে দিলে এটা হলো গরুর পাল। তার মানে কি? গরুর একটা সেট। এটা হলো কি? গরুর একটা সেট। ঠিক আছে, তো গরুর সেটের মধ্যে তাহলে মানে কি থাকতে পারে? সেটের মধ্যে তাহলে অনেকগুলো গরু থাকতে পারে। তো তুমি ওখানে দেখছো যে 50খানা টোটাল গরু আছে। তো 50খানা গরু মানে কি? 1 নাম্বার গরু, 2 নাম্বার গরু, 3 নাম্বার গরু করতে করতে তুমি 50টা গরু দেখতে পাচ্ছ। তো এইগুলোকে বলা হচ্ছে আবার, এই যে সেট আছে, এই যে গরুর সেট, এটাকে বলছে সেট, বলছে গরুর সেট। ঠিক আছে, আমি গরুর সেট। তো এখানে এই যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো হলো কি? গরুর এলিমেন্ট। এগুলোকে বলা হচ্ছে গরুর এলিমেন্ট। ঠিক আছে, আমি এলিমেন্ট ব্যাপারটা আমি পরে আবারও বলছি। তো প্রথমে আগে বুঝে নাও যে সেট কাকে বলে। ঠিক আছে, তো এটা হয়ে গেল গরু হিসেবে তুমি এক্সাম্পল তুমি নিয়ে নিতে পারো। এছাড়াও তুমি যে কোনো কিছু নিতে পারো। ধরো এখন আমের সিজন চলছে, ঠিক আছে, আম। তো আমের ক্ষেত্রে দেখো, আমি তোমাকে 10 পেটি আম দিলাম, ঠিক আছে, বা 10টা আম দিলাম, সব থেকে ভালো, ধরো 10টা আম। ঠিক আছে, তো আমের ধরো একটা আম কে আমি বললাম যে 1 নম্বর আম, 2 নম্বর আম, 3 নম্বর আম, করতে 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 4, 5, 6, 7, 8, 9, 10 হয় কি না? তো এইটাকে বলা হচ্ছে আমের সেট। ঠিক আছে, এটা হলো কি? আমের একটা সেট। আমের একটা সেট। ঠিক আছে, আর এটাকে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমেই লেখা হয়। ঠিক আছে, আমের সেট আমি বললাম যেটা। তো তুমি বুঝে গেলে তাহলে গরু, তাহলে একসাথে ধরো গরুর যেমন ব্যাপারটা আমি তোমাকে বললাম, তো ঠিক তেমনই তাহলে আমের একটা সেট হবে। তার মানে কি? তুমি দেখতে পাচ্ছ তোমার কাছে 10খানা আম আছে, ঠিক আছে, 10খানা আম একটা ঝুড়িতে তুমি নিয়েছো। তো তুমি দেখতে পাচ্ছ তাহলে যে আমার কাছে এতগুলো আম আছে। তো আমগুলোকে একসাথে তুমি কি বলবে? একসাথে বলবে তুমি এটা হলো আমের সেট। আর সেটের মধ্যে কি আছে? সেটের মধ্যে 10খানা আম আছে টোটাল, 1, 2, 3, 4 করে টোটাল কতগুলো আম আছে? টোটাল আছে 10খানা আম। ঠিক আছে, বুঝতে পারছো তো? তো এইভাবে করে সেট যে ব্যাপারটা আছে এটাকে বুঝতে হয়। ঠিক আছে, নেক্সট দেখো, তুমি ধরতে পারো যে তাস দেখেছো? তাসের বান্ডেল। তাসের বান্ডেলেও ঠিক দেখো কতগুলো তাস থাকে বলো দেখি, বলতে পারবে? যাই হোক, তাসটা হয়তো সবার ক্ষেত্রে মানে সবাই হয়তো বুঝতে পারছো না। তবুও ধরো আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাই। ধরো এটা ফোন, এটা হলো কি? ফোন। তো এখন তুমি কোনো একটা ফোনের দোকানে গেলে, ঠিক আছে, কোনো একটা ফোনের একটা দোকানে গেলে। তো ফোনের দোকানে গিয়ে বললো, ফোনের দোকানদারকে তুমি বললে যে তোমার কাছে টোটাল কতগুলো ফোন আছে। তো বলছে যে আমার কাছে টোটাল 100টা ফোন আছে। ঠিক আছে, বিক্রি করার জন্য আমার কাছে টোটাল কটা ফোন আছে? 100টা ফোন আছে। তো সেই দোকানদারের কাছে ওই যে দোকান আছে, ওই দোকানের মধ্যে টোটাল তাহলে ফোনের সংখ্যাটা কত? আমি ধরলাম যে প্রথম যে 1 নাম্বার ফোন আছে, ধরো শাওমি যেটা আছে বা রেডমি ফোন আছে, রেডমিতে ধরো 20টা 20টা ফোন আছে। তারপরে রিয়ালমির আছে ধরো 30টা ফোন আছে। স্যামসংয়ের আছে ধরো 30টা ফোন আছে। তারপরে ধরো আর কি কি ফোন আছে? আর কি আছে? মোটোরোলার ফোন আছে ধরো 20টা ফোন আছে। তারপরে ম্যাক্সের ফোন আছে ধরো, সেখানে কটা? সেখানে ধরো 20টা ফোন আছে আরও। তো কতগুলো হয়ে যাচ্ছে টোটাল? 1, 10, 60। যাই হোক, তো এটাকেও ধরো 20 আর এটাও হলো 20। তো টোটাল কতগুলো ফোন আছে দেখো। টোটাল ফোন তুমি দেখতে পারবে সবগুলোকে যদি প্লাস করো তাহলে তুমি দেখতে পাবে 100টা। ঠিক আছে, সবগুলোকে প্লাস করলে তো এতগুলো ফোন হচ্ছে টোটাল দোকানে আছে। তো আমি
এক নাম্বার 2 নাম্বার করে যদি আমি ফোনগুলোর নাম দিই, ধরো এরকম একটা ফোন, এই ফোনটাকে আমি 1 নাম্বার ফোন নাম দিলাম, তারপরে আমার কাছে ধরো আরও একটা ফোন আছে যে কোনো, সেটাকে আমি 2 নাম্বার ফোন নাম দিলাম। তো টোটাল হ্যাঁ 1 থেকে কত নম্বরে আমি নামকরণ করতে পারবো? ধরো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার করতে 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 কতগুলো বলতে পারবো? আমি 100টা বলতে পারবো। টোটাল 100 নাম্বার ফোন এটা। তো 1 নাম্বার ফোন, 2 নাম্বার ফোন, 3 নাম্বার ফোন করে আমি টোটাল 100 খানা ফোন আছে। তো এই ফোনগুলো ধরো তুমি একসাথে এক জায়গায় নিয়ে নিলে, ধরো তুমি একটা কি করলে, একটা বাকেটে একটা নিয়ে নিলে, ঠিক আছে? তো বাকেটে যখন তুমি নিয়ে নিলে, তখন তুমি একসাথে সেই ফোনের যে বাকেটটা আছে সেখানে বলবে আ সেট অফ ফোন, আ সেট অফ 100 ফোন। তার মানে কি, একটা সেট, ঠিক আছে, একটা সেট, ওই সেটের মধ্যে 100 খানা ফোন আছে টোটাল, ঠিক আছে? তো এভাবে আসলে সেটের ব্যাপারটাকে আমরা গুনতি করি, বুঝতে পারছো তো? সেটটাকে আমরা এভাবে করে ডিফাইন করি। তো সেটের সংজ্ঞাটাকেও ঠিক সেভাবে দেওয়া হবে। হঠাৎ করে আমি যদি সংজ্ঞাটাকে তোমাকে দিয়ে দিই, সংজ্ঞার ডেফিনেশন যেটাকে বলে আর কি, সংজ্ঞার মানে ইংরেজি নাম, তো আমি সংজ্ঞাকে যদি হঠাৎ করে আমি বলে দিই তাহলে তুমি বুঝতে পারবে না। তাই আমি তোমাকে বলে দিলাম যে এভাবে সেটগুলোকে ডিফাইন করা হয়। একটা গরুর দল, একটা আমের ঝুড়ি যেখানে কতগুলো 10টা আম আছে, একটা ফোনের একটা বাকেট যেখানে কি আছে 100টা ফোন আছে টোটাল, ঠিক আছে? তো এগুলো হলো কি, সেট, এগুলো সেট আকারে আছে। আমি একটা একটা করে বলছি না, আমি সবগুলো মিলিয়ে একসাথে বলছি, সেই কারণে হচ্ছে এটা হলো সেট, ঠিক আছে? খুব ভালোভাবে বলে দিলাম, আশা করি তোমাদের আর কোনো রকমের অসুবিধা নেই, ঠিক আছে? সো দেখো সেটার সংজ্ঞা তাহলে আমি তোমাদেরকে বলে দিই, এটা থাক, ঠিক আছে? পরের পেজে বলি। আর তোমরা যদি এই পিডিএফগুলোকে তোমরা যদি চাও, আমি যেগুলো লিখে লিখে দিচ্ছি, এই জিনিসগুলো তোমরা যদি পেতে চাও, তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা অ্যাড হয়ে যেও, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে আমার একটা, সেখানে গিয়ে তোমরা অ্যাড হয়ে যেও। আর ওখানে টেলিগ্রাম চ্যানেলটা যেটা আছে সেটা হলো বাথরুম ক্লাস, বাথরুম আন্ডারস্কোর ক্লাসেস, বা ভিডিও ডেসক্রিপশনেও তুমি পেয়ে যাবে এটা লিঙ্ক, ঠিক আছে? আমি শেষে আবার তোমাকে বলছি ব্যাপারটা কি আছে টেলিগ্রাম। সো শেষ অবধি অবশ্যই ভিডিওটাকে দেখো, তাহলে তুমি বুঝে যাবে এই যে পিডিএফগুলো আমি যেগুলো লিখে লিখে দিচ্ছি নোট আকারে, সেই জিনিসগুলো তুমি কোথায় পাবে। কিন্তু আমি তোমাদেরকে বলবো খাতা পেন নিয়ে অবশ্যই বসো, আর এক এক করে তুমি লিখতে থাকো আমি যেভাবে করে লিখাচ্ছি, ঠিক আছে? সো দেখো এবার তাহলে সেটের সংজ্ঞাটাকে আমি লিখি, ঠিক আছে? মানে বইয়ে যেটা সংজ্ঞা লেখা আছে, তারপর আমি তোমাকে বুঝিয়ে দেবো যে সংজ্ঞাটা আসলে কিভাবে লেখা আছে। দেখো সংজ্ঞা, সংজ্ঞা হিসেবে তো বলছে এখানে, আমি বলি তোমাকে কি লেখা আছে, ঠিক আছে? বলছে যে বস্তু, ঠিক আছে, সমূহের সংকলন বা কালেকশন, মানে ইংরেজিতে কালেকশন ব্যাপারটা বুঝতে পারছো তো? কালেকশন জিনিসটা কিন্তু সংকলনের থেকে আরো ভালো বোঝা যায়। কালেকশন, বস্তু সমূহের সংকলন বা সমষ্টিকে, ঠিক আছে, সেট বলা হয়, ঠিক আছে? যখন বলছে, কখন সেট বলা হবে? যখন কয়েকটা কন্ডিশন আছে, এই কন্ডিশনগুলোকে কি করবে, ফলো করবে। তার মানে কি, আমি কন্ডিশনগুলো লিখি তারপরে এক এক করে তাহলে তোমাকে বলে দেবো। তো ফটাফট আগে আমি লিখে দিই, ঠিক আছে? 1 নম্বর কন্ডিশন যেটা লেখা আছে সেটা হলো যে সংকলন, তোমরাও লিখো, ঠিক আছে? সাথে সাথে লিখো, তাহলে খুব সুবিধা হবে বুঝতে। পরবর্তীতে যখন রিভিশন দেবে তখন তোমাদের যেন কোনো সমস্যা না হয়। সুসংজ্ঞাত হয়, তার মানে কি, ওয়েল ডিফাইন্ড, ঠিক আছে? ওয়েল ডিফাইন্ড, এই ব্যাপারটা ইংলিশ নামটা মনে রাখার চেষ্টা করবে, তাহলে এটা বেশি সুবিধা হবে। সংকলন, তারপরে বলছে সংকলনের অন্তর্গত, অন্তর্গত যে কোনো, আমি বই থেকেই লিখে দিচ্ছি, একদম পার্টিকুলার যেগুলো আছে সেগুলোই লিখে দিচ্ছি, কারণ কি পরে যেন তোমাদের যেন কোনো রকমের অসুবিধে না হয়। ধরো বই থেকে মিলিয়ে তোমরা পড়ছো, তাহলে কি আলাদা হয়ে গেলে তখন বুঝতে আবার অসুবিধা হবে তখন। সেই কারণে আমি একদম এক্সাক্ট যেটা আছে সেটাই বলছি, একদম সেটাই লিখে দিচ্ছি তোমাদেরকে। যে কোনো দুটি
বস্তু, ঠিক আছে, যে কোনো দুটি বস্তু পরস্পর, পরস্পর ভিন্ন বা ডিফারেন্ট বলা হচ্ছে, যেটাকে DIFFERENT। তারপরে 3 নাম্বার কন্ডিশন যেটা বলছে সেটা হলো সংকলনের অন্তর্গত, সংকলনের অন্তর্গত, ঠিক আছে, সংকলনের অন্তর্গত বস্তুগুলো, সংকলনের অন্তর্গত বস্তুগুলো ক্রমনিরপেক্ষ, ক্রমনিরপেক্ষ মানে হলো কি ইন্ডিপেন্ডেন্ট হবে অফ অর্ডার। এবার তোমরা যদি আগে জিনিসগুলো না পড়ে থাকো তাহলে এই সংজ্ঞাগুলো দেখেই তোমার জাস্ট মাথা ঘুরবে, ঠিক আছে? কারণ কি লেখা আছে এগুলো এত কঠিন, আমি সেটা বুঝে পাই না যে এত কঠিন ভাষায় বই লেখার কি আছে, তাই না? সহজ ভাষায় তো বই লিখতে পারে মানুষ, তো কেন যে এত কঠিন ভাষায় মানে বই লিখে আর ছাত্রছাত্রীদের আরো অসুবিধা করে দেয় আমি বুঝে উঠতে পারি না। যাই হোক, এই কারণেই হয়তো তোমাদেরকে টিউশন করতে হয় কোথাও, বা এসে হয়তো অনলাইনে হয়তো এইভাবে করে ক্লাস দেখতে হয় তোমাদের। বইয়ে যদি সহজ ভাষায় লেখা থাকলে পড়লেই তুমি বুঝে যাবে ব্যাপারটা, হয় কি না? কিন্তু সেটা না করে কি করে, এত কঠিন কঠিন ভাষায় লিখে দেয়। আমি জানি না কেন, কি ভেবে এত সব কঠিন ভাষায় এরা লিখে। যাই হোক, তো ভাষাটা কঠিন আছে এটা আমি মানছি, কিন্তু আমি যদি বুঝিয়ে দিই এখন, ঠিক আছে, আগের যে এক্সাম্পলগুলো দিলাম সেই এক্সাম্পল হিসেবে আমি যদি বুঝিয়ে দিই তাহলে আর কোনো অসুবিধা থাকবে না, ঠিক আছে? চলো তাহলে এক্সাম্পলটাকে আমি আরেকবার ভালোভাবে বুঝিয়ে দিই, কারণ সেট জিনিসটা জানো তো, সেট জিনিসটা সবাই আসলে বুঝতে পারে না, কিন্তু এক্সাম্পল দিয়ে দিয়ে যখন বোঝানো হয় তখন আবার সবাই বুঝতে পারে। এত সহজ জিনিস না সেট জিনিসটা, তুমি ভাবতে পারবে না, এত ইন্টারেস্টিং, মানে তুমি এরপরে যখন অঙ্কগুলো করতে যাবে জলের মতো সহজ পুরো, ঠিক আছে? সো আগে তাহলে একটু থিওরিটাকে তোমরা বুঝে নাও, ঠিক আছে? এক্সাম্পল হিসেবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। তাহলে সংজ্ঞার এক্সাম্পল আমি বলে দিচ্ছি তোমাদেরকে, সংজ্ঞার এক্সাম্পল, ঠিক আছে? সংজ্ঞার কি আছে? এক্সাম্পল। দেখো দেখো এবার তোমাদেরকে গরুর পাল দিয়ে তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে? গরুর পাল দিয়ে বোঝাবো কেমন। ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, হ্যাঁ, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ রাস্তা দিয়ে, পা হাত এভাবে ছড়িয়ে একদম বিন্দাস যাচ্ছ, হাঁটতে 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 টুকটুক করে দিয়ে, তারপরে হঠাৎ করে তুমি দেখছো এখানে অনেকগুলো গরু আছে, ঠিক আছে? রাস্তার ধারে অনেকগুলো গরু আছে। এবার গরুগুলো দেখতে তোমার মতোই, ঠিক আছে কিনা, বুঝতে পারছি তো? এভাবে এভাবে করে, তো এগুলো হলো গরু, ঠিক আছে? দেখো এগুলো হলো কি গরু। আমি এঁকে দিই কয়েকটা, বেশ কয়েকটা, তারপরে বলছি আমি ব্যাপারটা তাহলে কি আছে এই গরুগুলো নিয়ে আমি তোমাদেরকে কিভাবে বোঝাবো। দেখো 1 2 3 4 5 হলো, আর একটা গরু আঁকি, ধরো এখানেই আঁকি, ঠিক আছে? এগুলো হলো গরুর পাল। এবার আমি তোমাকে সেট বলতে কি বললাম এর আগে, যে তুমি একসাথে গরুগুলোকে তুমি কি বলবে? একসাথে গরুগুলোকে বলবে তুমি সেট অফ গরু, সেট অফ কাউস, তাই না? তো এখানে দেখো এটা হলো ধরো 1 নাম্বার গরু, এটা হলো 2 নাম্বার গরু, এটা 3 নাম্বার গরু, 4 নাম্বার গরু, 5 নাম্বার গরু, 6 নাম্বার গরু, ঠিক আছে? তো আমি এটাকে যখন এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো না, তখন সেটা হয়ে যাবে সেট, বুঝতে পারছো তো? সেটা হয়ে যাবে সেট। এখন ব্যাপারটা হচ্ছে যে সেট হওয়ার জন্য কিছু কিছু কন্ডিশন লাগে। এবার 3টা কন্ডিশন আমি যে আগে তোমাদেরকে লিখে দিলাম, সেই কন্ডিশনগুলো কি কি, সেই কন্ডিশনগুলো আমি তোমাদের এক এক করে বলি, মানে এই এক্সাম্পলটাতেই বলবো আমি, ঠিক আছে? দেখো সেটা হলো, প্রথমে যেটা বলছে সেটা হলো ওয়েল ডিফাইন হতে হবে, বুঝতে পারছো তো? ওয়েল ডিফাইন হতে হবে, তার মানে কি এগুলো তুমি হচ্ছে যে গরু যে চিনতে জানো, ঠিক আছে? তুমি আগে হয়তো কোথাও গরু দেখেছো, তাই তোমার কি তুমি চিনতে পারছো কোনো একটা, তুমি যদি রাস্তার পাশে একটা যদি গরু দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে এটা হলো একটা গরু, ঠিক আছে? এটা হলো একটা গরু। এখানে যেমন 6খানা টোটাল গরু আছে, তো তুমি বলে দিতে পারছো 6খানাই হলো কিন্তু গরু, এখানে এখানে কিন্তু ছাগল লুকিয়ে নেই, ঠিক আছে?
আমরা ছাগলকে আবার কি বলি বলতো, বকরি বলি আবার, ঠিক আছে। তো আমি তুমি দেখছো যখন গরুগুলোকে, তো তুমি বলতে পারছো যে এগুলো হলো গরু, সবগুলো এখানে যে ছখানা গরু আছে, ছখানা গরুই হলো কিন্তু কি গরু, ঠিক আছে, ছটাই হলো গরু। এখানে কিন্তু ছাগল বা বকরি এখানে কিন্তু লুকিয়ে নেই, ঠিক আছে, ছটা যে আছে ছটাই হলো গরু। তো এই যে চেনার যে ক্ষমতাটা, এটাই হলো কি ওয়েল ডিফাইন। এক নম্বরে যেটা তোমাকে বলা হয়েছে ওয়েল ডিফাইন, ওয়েল ডিফাইন, ঠিক আছে। তুমি যে চিনতে পারছো এগুলো যে গরুই হয়, ঠিক আছে, তুমি গরুর পাল বলছো এটাকে, কিন্তু ওর মধ্যে যে ছাগল লুকিয়ে নেই, ওর মধ্যে যে ভেড়া লুকিয়ে নেই, ঠিক আছে, সবগুলোই যে গরু। তো এই জন্য এটাকে বলা হচ্ছে ওয়েল ডিফাইন, মানে হ্যাঁ এগুলো হলো গরুই, ঠিক আছে, এগুলো হলো কি গরু। সেই কারণে এটাকে বলা হচ্ছে ওয়েল ডিফাইন, বা কি বলা হচ্ছে বাংলাতে সুসংজ্ঞাত, যেটাকে বলা হচ্ছে। ওয়েল ডিফাইন কথাটা শুনতে বেশি ভালো, ঠিক আছে। তোমাকে মিশিয়ে দিই আমি এখান থেকে, ছবি থেকে তোমাকে হারিয়ে দিই। তো বিষয়টা হলো যে এটা হলো কি সুসংজ্ঞাত, সুসংজ্ঞাত তার মানে কি এগুলো হলো সবগুলোই গরু। তুমি বলছো এটা হলো সেট অফ গরু। তো সেট অফ গরু যদি এটা হয়, তাহলে এগুলো সবগুলোই হলো গরু। তো এখানে যদি গরু না হয়, এটা যদি ছাগল হতো, তাহলে কিন্তু এটা সেট অফ গরু হতো না, তখন কিন্তু এটা কিন্তু সেট আমি বলতে পারতাম না, বুঝতে পারছো তো। সেট বলতে মানে গরুর সেট আমি বলতে পারতাম না এটাকে, ঠিক আছে। এখানে যদি ছাগল লুকিয়ে থাকতো বা ভেড়া লুকিয়ে থাকতো বা গাধা লুকিয়ে থাকতো, তো এটাই হলো সুসংজ্ঞাত বা ওয়েল ডিফাইন, ঠিক আছে, এক নম্বর কন্ডিশন। দ্বিতীয় যেটা কন্ডিশন আছে, দ্বিতীয় কন্ডিশনটা আমি তোমাকে বলি, দ্বিতীয় কন্ডিশনটা ওখানে বলে দেওয়া আছে, সেটা হলো যে যে কোনো দুটি বস্তু পরস্পর ভিন্ন, ঠিক আছে। আমি আগের পেজে দেখি, ওখানে দেখো এখানে বলছে যে সংকলনের অন্তর্গত, ঠিক আছে, যে কোনো দুটি বস্তু পরস্পর ভিন্ন বা ডিফারেন্ট। এর মানে কি? এর মানে হলো যে এই যে একটা গরু, আমি বললাম না এটা হলো 1 নম্বর গরু, এটা হলো 2 নম্বর গরু, এটা হলো 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর আর 6 নম্বর। তো বলছে যে যে 1 নম্বর যে গরুটা আছে, ঠিক আছে, 1 নম্বর গরুটা তুমি দুবার লিখতে পাবে না। তুমি ধরো কোনো একটা সেট লিখছো, সেট আকারে লিখছো তুমি, এই যে সেটটা, এই সেটটাকে তুমি লিখছো, বলছে যে এটা হলো সেট অফ কাউস বা সেট অফ গরু, ঠিক আছে। তো সেট অফ গরুকে তুমি কিভাবে লিখছো দেখো, তুমি 1 নাম্বার দিয়ে লিখছো, 2 নাম্বার দিয়ে লিখছো, 3 নাম্বার, 4, 5, 6, টোটাল এভাবে করে তুমি কিন্তু সেটটাকে লিখছো। কিন্তু এখানে বলছে তুমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারবে না। ধরো একটাকে দুবার লিখে দিলে, বা দুইটাকে তুমি একবার লিখলে, তিনটাকে আবার দুবার লিখে দিলে, ঠিক আছে, এভাবে করে 4, 5, 6 এভাবে কিন্তু লিখা যাবে না। কেন বলো? গরু তো ওখানে একটাই থাকতে পারে, গরুকে ওখানে 1 নম্বর গরুটা তো ওখানে একটাই, ওখানে কি দুটো গরু থাকতে পারে? ওখানে কোনোদিনও দুটো গরু থাকতে পারে? ওখানে 1 নম্বর গরু সেটা যেটা আমি চোখে দেখতে পাচ্ছি যে এটা হলো 1 নম্বর গরু, এটা হলো 2 নম্বর গরু, এটা হলো 3 নম্বর গরু, তো প্রত্যেকটা গরু একটাই থাকবে, ওখানে নিশ্চয় দুটো করে থাকবে না। সেই কারণে বলছে তুমি যখন সেট বলবে, সেটাকে তুমি যখন গরুর পালের একটা সেট বলছো, তখন সেখানে যে কোনো একটাই থাকতে পারে। 1 নম্বর গরু একটাই থাকবে, 2 নম্বর গরু একটাই থাকবে, 3 নম্বর গরু একটাই থাকবে, বুঝতে পারছো তো। ওখানে আমি মানে একটা গরুকে আমি দুবার লিখতে পারি না। যখন আমি সেট আকারে, যখন তুমি খাতা পেন নিয়ে তুমি ধরো তোমার কাছে খাতা আছে, তুমি ফট করে বের করে নিলে, তুমি তারপর লিখতে শুরু করলে সেট আকারে, তারপর সেট আকারে তুমি যখন লিখতে শুরু করলে, তখন তুমি 1 নাম্বার গরুকে তুমি একবারই লিখবে, তুমি দুইবার লিখতে পারবে না। অথবা এখানে যে 3 নাম্বার গরু আছে, 3 নাম্বার গরুটাকে একবারই লিখবে, তুমি 2 নাম্বার লিখতে পারবে না, বুঝতে পেরেছো? তো আমরা কিন্তু পড়ছি ম্যাথমেটিক্স, আর ম্যাথমেটিক্সের মধ্যে পড়ছি সেট। তো আমাদের কাজ হলো যেটা সারাউন্ডিংসে আমাদের যেটা থাকবে, সেটাকে আমাদের ম্যাথমেটিক্স মানে খাতা কলমে আমাদেরকে লিখে দেখাতে হবে বা লিখতে হবে। তো সেই জিনিসটাই তো হলো এটা, তাই না? আমি 6খানা গরু টোটাল দেখলাম, সেখান থেকে আমি দেখছি যে এটাকে যখন আমি সেট আকারে লিখবো, তখন সেটার সেট আকারে লিখার নিয়মটাই হলো যে প্রত্যেকটা গরুকে আমি একবার করেই লিখবো, ঠিক আছে। একটা গরুকে আমি দুবার লিখতে পারবো না, ঠিক আছে, বুঝে গেছো? সো এখানে 2 নম্বর কন্ডিশনটাও কিন্তু হয়ে গেল, ঠিক আছে। 3 নম্বর কন্ডিশন আমি তাহলে দেখি 3 নম্বর কন্ডিশন, আগের পেজে যাই আমি।
আগের পেজে দেখো যে সংকলনের অন্তর্গত কি বলছে, সংকলনের অন্তর্গত বস্তুগুলো ক্রমনিরপেক্ষ বা ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। মাথা ঘুরে গেল সবার, কিন্তু এত কঠিন বাংলা কেউ লিখে? আমি দেখো, আমি তোমাকে বলে দিচ্ছি যে জিনিসটা কতটা সহজ, এটা ভাবতে হবে না। 3 নম্বর, আগে তুমি আগে এক্সাম্পলটা আগে বুঝে নাও। আগে দেখো বলছে কি, ধরো তুমি যখন একটা সেট আছে যে একটা গরুর পাল তুমি দেখলে, তুমি রাস্তার ধারে দাঁড়িয়ে আছো, তুমি ফট করে কি করলে, ব্যাগ থেকে একদম সাঁ করে এইভাবে একদম খাতাটা বের করে নিলে। এবার খাতা যখন বের করে নিলে তখন তুমি তুমি যেহেতু ম্যাথমেটিক্স পড়ছো, তুমি যেহেতু সেট পড়ছো, সেই কারণে তুমি চেষ্টা করলে যে এটাকে আমি সেট আকারে লিখি তো দেখি। তো বিষয়টা হলো যে সঙ্গে সঙ্গে ধরো তোমার একটা পাশে একটা বন্ধু আছে, ও তখন লিখতে শুরু করলো, তুমি লিখছো, ও লিখছে। তো তুমি যখন গরুর সেটটাকে লিখলে, তুমি গরুর সেটটাকে এভাবে লিখলে যে 1 নম্বর গরু, 2 নম্বর গরু, 3 নম্বর গরু, 4 নম্বর গরু, 5 নম্বর গরু, 6 নম্বর গরু। ঠিক আছে, এবার পাশে থাকা তোমার আরেকটা বন্ধু, ঠিক আছে, আরেকটা বন্ধু, ঠিক আছে, যার 3টা পা আছে, ঠিক আছে, যার 3টা পা আছে, ঠিক আছে, ও কিভাবে সেটটাকে লিখলো, ধরো ও লিখলো এভাবে, ও 1 লিখলো, তারপরে আবার 4 লিখলো, তারপরে 5 লিখলো, তারপরে 3 লিখলো, তারপরে কি লিখলো, 6 লিখলো, তারপরে 2 লিখলো, এভাবে করে। ঠিক আছে, এই যে কমা দিয়ে দিয়ে আছে না, এভাবেই সেটকে লেখা হয় কিন্তু। ঠিক আছে, আমি এটা বলিনি তোমাদের। তো কমা, এগুলো কিন্তু কমা কিন্তু, ঠিক আছে, এগুলো কমা দিয়ে দিয়ে এভাবে করে সেটের এলিমেন্টগুলোকে এগুলোকে লেখা হয়। তো বিষয়টা হলো এখানে দেখো, তুমি তোমার যেটা, তোমার হলো 2খানা পা, ঠিক আছে, তুমি মানুষ আর তোমার বন্ধু মানুষ না, সেই কারণে ওর 3খানা পা। তো বিষয়টা হলো যে তুমি সেটটাকে লিখলে এভাবে করে 1 2 3 4 5 6, একটা সিস্টেমেটিক্যালি অর্ডারে লিখলে, ঠিক আছে, যেটা আছে সেটাই তুমি লিখলে, এক এক করে লিখে দিলে। তোমার বন্ধু হলো একটু মাথাটা একটু ক্র্যাক, ওর তর্কাটা আছে, সেই কারণে ও কি করলো, প্রথমে 1 নম্বর গরুটাকে লিখলো, তারপরে 4 নম্বর গরুটাকে লিখলো, তারপরে 5 নম্বর গরুটাকে লিখলো, তারপরে 3 নম্বর গরুটাকে লিখলো, তারপরে 6, তারপরে 2, এভাবে করে লিখলো। হ্যাপাজেটলি ও লিখে দিল, ওর যেটা মন হলো ও সেটা করে দিল। এখন 3 নম্বর পয়েন্টে যেটা বলছে সেটা এটাই বলছে যে তুমি যেভাবেই সেটটাকে লিখো না কেন, সেটা হলো একটা সেট। ঠিক আছে, এখানে অর্ডার মেনটেন করতে হবে না তোমাকে, যে পরপর তোমাকে লিখতে হবে না, তুমি হ্যাপাজেটলিও লিখতে পারো। মানে তোমার বন্ধুরটাও ঠিক, তোমারটাও ঠিক, তোমারটাও সেট, তোমার বন্ধুরটাও সেট। বুঝে গেছো ব্যাপারটা? সো 3 নাম্বার কন্ডিশনটা হলো এটা। আর তোমাকে যেটা আগে বললাম সেই জিনিসটাও একই জিনিস। এখানে যেটা লেখা আছে, সংকলনের অন্তর্গত যে বস্তুগুলো আছে সেগুলো হবে কি, ক্রম নিরপেক্ষ। ক্রম নিরপেক্ষ মানে কি, ক্রম অনুযায়ী সাজানো। সাজানোটা মানে নেসেসারি না আর কি, বুঝতে পারছো তো, যে মানে সিস্টেমেটিক্যালি একই রকমভাবে লিখতে হবে, মানে 1 2 3 4 5 6 করে লিখতে হবে, সেটার কোনো মানে নেই। তুমি হ্যাপাজেটলি যেভাবে হোক সেভাবে তুমি লিখতে পারো, কিন্তু টোটাল যেন 6খানা গরু হয়। বুঝতে পারলে তো? দেখো তুমি এখানে 6খানা গরুই লিখেছো, তুমি 1 থেকে 6 অবধি, ও 6খানা গরু লিখেছে, কিন্তু ও হ্যাপাজেটলি লিখেছে, ও নিজের ইচ্ছে খুশি লিখে দিয়েছে। তো এটাও একটা সেট, এটাও একটা সেট। বুঝতে পেরেছো তো? তো এই যে সেটের সংজ্ঞা, এই 3টে কন্ডিশন আছে, এই 3টে কন্ডিশন যদি স্যাটিসফাই করে, মানে এই 3টে কন্ডিশন যদি হোল্ড করে, তাহলে এটা হবে একটা সেট। ক্লিয়ার? তো এটাই তো সেট, এটাই তো হলো এত সুন্দর একটা জিনিস। বুঝতে পেরেছো তো? এত মানে সুন্দর তো বলা ভুল হবে, এটা হলো এত সহজ একটা জিনিস সেট। তো সেটের সংজ্ঞাটাকে আমরা ঠিক এইভাবে করে বুঝবো, তাহলে আমাদের কোনো ডাউট থাকবে না। ঠিক আছে, আরও আসতে থাকবে সেটের ব্যাপারগুলোকে আমি আরও আলোচনা করব। তোমরা যদি এখনও বুঝতে না পারো তাহলে কি করবে, তোমরা মানে পরেরটাও দেখবে, ছেড়ে দিও না একদমই। ঠিক আছে, সেট শেষ অবধি তোমরা বুঝতে পারবে, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। ঠিক আছে, সো দেখতে থাকো তোমরা চুপচাপ। সো বিষয়টা হলো যে সেটে আমি যে ব্যাপারগুলো বললাম তোমাদেরকে, যে 6খানা গরু নিয়ে আমি এক্সাম্পল দিলাম, ঠিক আছে, এবার আমি তোমাদেরকে 6খানা বকরি নিয়ে এক্সাম্পল দেবো। ঠিক আছে, গট যেটাকে বলা হয়, যেটাকে ছাগল বলা হয়, তাই না? তো বকরি কথাটা একটু ফানি, সেই কারণে আমি তোমাদেরকে বকরি মানে একটু ফানি হয়ে তোমাদেরকে তাহলে বলি ব্যাপারটা। দেখো তোমাদের কাছে আছে ধরো 10খানা বকরি আছে, ঠিক আছে, তুমি 10খানা বকরিকে নাম দিয়েছো 1 নম্বর বকরি, 2 নম্বর বকরি, 3 নম্বর, 4 5
6 7 8 9 10, ঠিক আছে? এগুলো হলো কি? বকরি, গোট, গোট, ঠিক আছে, ছাগল। তো তোমার এটা হলো কি, তুমি বলছো এটা হলো সেট অফ বকরি, আমি ইংলিশে লিখলাম কিন্তু বকরিটা, বুঝতে পারলো তো? সেট অফ, এটা হলো কি সেট অফ বকরি তুমি বলছো। আর এটা যদি সেট হয় তার মানে কি এই সেটের তিনখানা কন্ডিশন তাহলে স্যাটিসফাই করবে, আমি যেটা বললাম। তো বিষয় তিনখানা কন্ডিশন মানে কি? প্রথম কন্ডিশন কি ছিল? ওয়েল ডিফাইন, তার মানে কি সবগুলোই আমি বললাম সবগুলোই হলো বকরি, ঠিক আছে? সবগুলো হলো কি বকরি। আর বকরিগুলো দেখতে কেমন? একটা করে পা, ঠিক আছে? বকরিগুলো হলো এরকম এরকম করে দেখতে। তো তুমি চিনতে জানো বকরি অবশ্যই, সেই কারণে কি প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করে গেল, 1 নম্বর কন্ডিশন, ঠিক আছে? 2 নম্বর কন্ডিশন কি বলেছিল? বলেছিল যে প্রত্যেকটা বকরি কিন্তু আলাদা আলাদা, মাল্টি কালার বকরি বলে না, মাল্টি কালার, মাল্টি কালার, মাল্টি কালার বকরি। তো এগুলো হলো সব বকরির কালার কিন্তু আলাদা আলাদা, আমি বলছি সেই কারণে কি প্রত্যেকটা বকরি কিন্তু আলাদা আলাদা। তো এটাই তো বলেছিল যে প্রত্যেকটা বকরি কি হবে? আলাদা আলাদা হবে না। একটা বকরিকে তুমি একবারই লিখতে পাবে সেটের মধ্যে, তুমি দুবার লিখতে পারবে না, ঠিক আছে? এটাই তো বলেছিল 2 নম্বর কন্ডিশন, ঠিক আছে? 3 নম্বর কন্ডিশন কি বলেছিল? ভালোভাবে শোনো। 3 নম্বর কন্ডিশনে যেটা বলেছিল সেটা হলো যে তুমি যখন বকরিগুলোকে লিখছো তুমি হ্যাপাজাটলি তুমি লিখতে পারো সেগুলোকে। ধরো 10 এখানে আছে, তুমি 10টাকে প্রথমে লিখতে পারো, বা 10টাকে মাঝখানে লিখতে পারো, 5টাকে তুমি শেষে লিখতে পারো, তুমি 6টাকে আবার এখানে লিখতে পারো, হ্যাঁ 8টাকে এখানে লিখতে পারো, যে কোনো জায়গায় তুমি লিখতে পারো, হ্যাপাজাটলি তুমি লিখলেও সেটা হবে। আর যদি সিস্টেমেটিক্যালি এভাবে লিখো 1 2 3 4 5 করে শেষে 10 অবধি তুমি যদি লেখো, যেটা হয় একই, দুটোই হলো একই। সো এই 3টে কন্ডিশন কিন্তু এখানে স্যাটিসফাই করছে। তো বকরির যে সেটটা তুমি পাচ্ছ, এই বকরির সেটটা হলো যে আমি বললাম তোমাদেরকে আগে যে 1 নম্বর কন্ডিশন, 2 নম্বর কন্ডিশন, 3 নম্বর কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করছে। এবার দেখো, এবার একটা জিনিস তোমাদেরকে একটু জেনে নিতে হবে, সেটা হলো কি বলো? পদ, ঠিক আছে? পদ বা এলিমেন্ট বা সদস্যও বলা হচ্ছে এটাকে, ঠিক আছে? তো এখানে আমি পদ বলে লিখি, ঠিক আছে? তোমরাও কিন্তু লেখো জিনিসগুলো, একদমই ছেড়ে দেবে না। পদ বা সদস্য, ঠিক আছে? বা কি বলা হচ্ছে ইংরেজিতে এলিমেন্ট। তো এলিমেন্টটাকে তোমরা মনে রাখবে, কারণ পদ বা সদস্য এইগুলোতে আমরা যতটা না শুনে থাকি, এলিমেন্ট জিনিসটাকে কিন্তু আমরা বেশি শুনে থাকি। তো এলিমেন্ট জিনিসটাকে আমি এরপরে এলিমেন্টই বলবো, সেটা মানে কিন্তু পদ বা সদস্য, ঠিক আছে? এ সদস্য লিখে দিয়েছি নাকি? সদস্য, আকারটা হবে না, দেখো সদস্য। তো আশা করি তোমরা লিখেছো। তো বিষয়টা হলো এই যে বকরির সেটটা তোমরা দেখতে পাচ্ছ, এই বকরির সেটে এখানে অনেকগুলো বকরি আছে। তো এগুলো হলো মাল্টি কালার বকরি, তোমাদেরকে আমি বলেছি। এখন বিষয়টা হলো যে ধরো এটা হলো এটা হলো একটা কালো কালারের বকরি, মানে 4 নম্বর যেটা আর কি, 4 নম্বর বকরিটাকে আমি উপরে এঁকে দেখিয়েছি, এটা হলো কি কালো কালারের একটা বকরি। তো এই যে কালো কালারের যে বকরিটা আছে, আমি কালো কালি দিয়ে তাহলে লিখি, দাঁড়াও। যে কালো কালারের যে বকরিটা আছে, ঠিক আছে, ঠিক আছে? তো এই কালো কালারের বকরিটা বলছে কি? বলছে যে এলিমেন্ট, হ্যাঁ এলিমেন্ট বা পদ, এলিমেন্ট বা পথ কার? অফ, অফ মানে এর, অফ সেট অফ বকরি। কি বললাম আমি ব্যাপারটা? বলছি যে এই যে কালো কালারের বকরিটা, এটা কোথায় আছে? এটা কোথায় আছে? আমি কোথা থেকে নিলাম? এই সেটটা থেকেই তো নিলাম, এই সেটটা থেকে নিনি, এই সেট দেখো এখান থেকে। তো বলছে যে এই যে কালো কালারের বকরিটা এই সেটের মধ্যে আছে, তার মানে কি? তার মানে হলো এই যে কালো কালারের বকরিটা, এটা হলো এলিমেন্ট অফ কার? এলিমেন্ট অফ দিস সেট, এলিমেন্ট অফ এই সেট, এই সেটটা, ঠিক আছে? তো বিষয়টা হলো যে এটাকে আমি ধরো সেট অফ বকরি আছে কি না, তো এটাকে আমি নামকরণ করলাম, আমি এটাকে বি বলে, বি ফর বকরি, ঠিক আছে কিনা? তো বি ফর বকরি। তো বিষয়টা হলো যে এখানে সেট অফ বকরি যেটা লিখেছি সেটাকে আমি বি বলি, তাহলে তাহলে আরও ভালো বুঝতে পারবে তুমি, ঠিক আছে? সেট অফ এলিমেন্ট বা পদ অফ বি, তার মানে বকরির সেটটা, ঠিক আছে?
তো এটা হলো কি বকরির একটা এলিমেন্ট। কালো কালারের যেটা বকরিটা আছে সেই বকরিটা হলো কি বি সেটের একটা এলিমেন্ট বা পদ বা সদস্য। বুঝতে পেরেছো? তো পদ বা সদস্যটা হলো কি প্রত্যেকটা, এই যে 1 নম্বর আছে, 2 নম্বর আছে, 3 নম্বর আছে, এই যে এতগুলো বকরি আছে, সবগুলো বকরি হলো এক একটা পদ বা এলিমেন্ট। ঠিক আছে, পদ বা এলিমেন্ট। তো কার এলিমেন্ট? সেটা হলো বি সেটের একটা এলিমেন্ট। বুঝতে পারলে? তো তো পদ আর এলিমেন্টটা বুঝে গেছো তুমি খুব ভালো করে? দেখো, চলো তাহলে এই ব্যাপারটাকে আমি একটু তোমাকে লিখে দেখাই। ঠিক আছে, একটা জিনিস আছে এখানে, সেটা তোমাদেরকে জানতে হবে, আর সেটা হলো বিলংস টু। ঠিক আছে, বাংলাতে যেটাকে বলছে, দাঁড়াও আমি তোমাকে দেখে বলছি। বিলংস টু মানে এখানে বলছে সেটের একটি পদ। ঠিক আছে, অন্তর্গত। ঠিক আছে, অন্তর্গত তার মানে কি? ধরো আমি বললাম এখানে যে তুমি এবার তাহলে একটুখানি বইয়ের ভাষায় আমি তাহলে তোমাদেরকে লিখি। দেখো, ধরো আমি একটা সেট নিলাম এ সেট। ঠিক আছে, এ আকারে আমি সেটাকে লিখলাম এ সেট। ঠিক আছে, এটা হলো কি? এটা হলো একটা সেট। ঠিক আছে, এটা হলো একটা কি, বাংলায় লিখলে সেটা সেট। তো এ হলো কি একটা সেট, আর এ সেটের মধ্যে আমি ধরলাম 1 2 3 4 5 6, এই যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো, ঠিক আছে, এগুলো বকরি বা তোমার যে গরু আছে সেগুলো কিন্তু একদমই নয়, এগুলো হলো সিম্পল নাম্বার। ঠিক আছে, আমরা 1 2 3 4 যেগুলো জানি সেগুলো। তো আমি বললাম এ সেটের মধ্যে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। ঠিক আছে, এটা হলো কি, আমি বলে দিলাম এটা হলো একটা সেট। এবার বলছে যে এক যেটা আছে সেটা তো এলিমেন্ট, আমি বললাম না প্রত্যেকটা সংখ্যা যেটা হবে এখানে সেটা হলো এলিমেন্ট হবে। এলিমেন্ট কার এলিমেন্ট হবে? এ সেটের একটা এলিমেন্ট হবে। তো এটাকে যখন আমরা লিখব তখন বলছে যে এক, ঠিক আছে, ম্যাথমেটিক্সের ভাষায় যখন আমরা সেটাকে লিখব তখন একটাকে লিখবো এভাবে এভাবে। ঠিক আছে, এটা হুইচ ইজ দিস। তো এই জিনিসটাকে কি বলছে জানো? এই জিনিসটাকে বলছে অন্তর্গত। ঠিক আছে, অন্তর্গত তুমি বলতে পারো, অন্তর্গত। তোমরা বাংলায় পড়ো সেই কারণে আমি তোমাদেরকে এটা বাংলায় লিখে দেখাচ্ছি। এছাড়াও অন্তর্গত তুমি যে কোনো ম্যাথমেটিক্সের টিচার যাও, এটা অন্তর্গত বলবে না, এটাকে বলবে কি বিলংস টু। ঠিক আছে, এটা এখানে না লিখে আমি এখানে বলছি, আমি এটাকে বলছে বিলংস টু। ঠিক আছে, তাহলে সিম্পলি এটাকে দেখো তুমি কিভাবে লিখতে, যদি তোমাকে মানে সহজ ভাষায় তুমি যদি লিখো, তোমাকে যদি বলে, তাহলে তুমি লিখবে এইভাবে করে, ওয়ান ইজ ওয়ান ইজ বিলংস টু কি এ সেট, তাই না? তুমি কিন্তু এভাবে এত বড় করে তুমি কিন্তু লিখতে, তো এটাকে সহজ ভাষায় লিখতে হবে যে ওয়ান যেটা এলিমেন্ট আছে, ওয়ান যে এই এলিমেন্টটা আছে সেটা এ সেটের মানে এই পুরো সেটটার মধ্যে আছে, সেটা বোঝাতে গেলে ওয়ান ইজ বিলংস টু মানে এই সাইনটাকে দেখাতে হবে, এটা এর মধ্যে আছে। বুঝতে পারছো ব্যাপারটা কত সহজ? তো এই ব্যাপারটা হলো এটা। ঠিক আছে, এবার দেখো তোমাকে ওই গরুর পালের কথা আমি তোমাকে বলি, তাহলে আরও ভালো বুঝতে পারবে। ধরো আমি তোমাকে বলেছিলাম না যে গরুর পালের যে সেটটা আছে, আমি ধরো সেই সেটটাকে আমি নাম দিয়ে দিলাম এ ড্যাশ। সেই সেটটাকে আমি নাম দিয়ে দিলাম এ ড্যাশ। এটা হলো কি সেট অফ কি গরু। আর ওই গরু সেটের মধ্যে কতগুলো ছিল এলিমেন্ট, কতগুলো গরু ছিল ওখানে? 1 নম্বর গরু ছিল। ঠিক আছে, দাঁড়াও তাহলে এঁকে দেখাই, না হলে আবার বুঝতে পারবে না তখন আমার যে হ্যাঁ এটা কী হলো। এই যে গরুর যে 2টো করে পা ছিল আমি এঁকেছিলাম না এভাবে করে, তো এভাবে করে ধরো এটাকে 1 নম্বর গরু, এটা হলো 1 নম্বর গরু, 2 নম্বর গরু, 3 নম্বর গরু, হ্যাঁ এই যে কমাগুলো অবশ্যই দেবে কিন্তু, ঠিক আছে, 4 নম্বর গরু, 5 নম্বর গরু, 6 নম্বর গরু, আমি 6খানে গরুর কথা বলেছিলাম। তো বিষয়টা হলো যে দেখো আমি পরের তোমাকে আবার যে বললাম যে মাল্টি কালার বকরির একটা যে সেট নিয়েছিলাম, সেখানে দেখো ধরো এটা হলো কালো কালারের যে বকরিটা ছিল সেটাকে নিলাম। তো কালো কালারের যে বকরি এখানে ছিল সেই বকরিটা কিন্তু এই সেটের মধ্যে কিন্তু নেই। তার মানে কি এই গরুর মধ্যে কি কালো কালারের বকরিটা থাকতে পারে? গরুগুলো এমন লাথি মারবে, কালো কালারের বকরিগুলো উড়ে যাবে ওখান থেকে। ঠিক আছে, গরু কোনোদিনও ওদের সাথে বকরিকে নেবে না। ঠিক আছে, সেই কারণে আমি বলতে পারি যে এই কালো কালারের বকরিটা এই সেটের মধ্যে নেই।
তার মানে যে এ ড্যাশ বলে আমি যে সেটটাকে নামকরণ করেছি, এই এ ড্যাশ সেটের মধ্যে এই কালো কালারের বকরিটা নেই। তো এটাকে আমরা কিভাবে বলবো তাহলে? দেখো, এটাকে আমরা বলবো, ধরো কালো কালারের বকরিটার নাম হলো 3, এখানেও তো 3 বলেছি, তো সেই কারণে আমি একই নাম না নিয়ে এখানেও 3 বলেছি, সেই কারণে আমি এখানে নিলাম 3 ড্যাশ। ঠিক আছে, 3 ড্যাশ, কালো কালারের বকরিটাকে আমি নামকরণ করলাম, সেটা হলো 3 ড্যাশ। তো এখানে আমরা বলতে পারবো যে এই যে 3 ড্যাশ, যে কালো কালারের বকরিটা ছিল, সেটা নট বিলংস টু এ ড্যাশ। তো এ ড্যাশ, আমি তাহলে এটা কি বুঝতে পারলে তাহলে? এখানে যে বিলং টু মানে আমি তোমাদেরকে আগে কি বললাম, যে ওই সেটের যদি এলিমেন্ট হয়, ওই সেটের মধ্যে থাকে, ওই সেটের যদি সদস্য হয়, তাহলে আমি বিলং টু লিখতে পারি। আর ওই সেটের যদি সদস্য না হয়, তাহলে আমি এই যে বিলং টু যে সাইনটা আছে, বিলং টু, ঠিক আছে, এই যে চিহ্নটা আছে, ওটাকে আবার কেটে দেবো এইভাবে করে মাঝখান থেকে। তো মাঝখান থেকে কেটে দিল, এটা মানে হলো কি, এটা মানে কি বোঝায়? এটা মানে বোঝায় যে ওই এ সেটের মধ্যে এই কালো কালারের বকরিটা সেটা নেই। ঠিক আছে, তো এটা হলো বিলংস টু, আর এটা হলো ডাজ নট বিলংস টু। ঠিক আছে, দাঁড়াও ভালো করে লিখে দেখাই। এটা হবে, এটা যেটা আছে এই চিহ্নটা, এই চিহ্নটা মানে হলো কি, সমান সমান DO ডাজ নট বিলংস টু, বিলংস টু এটা বলা হচ্ছে। ঠিক আছে, এটাকে তোমরা এভাবে বক্স চিহ্ন করে দেবে। ঠিক আছে, এটাকে বক্স চিহ্ন করে লিখে নাও এভাবে করে। আর ওই যে এই চিহ্নটা আছে, ঠিক আছে, এই চিহ্নটা আছে, এটাকে তোমরা এভাবে লিখে নাও, মানে খাতায় আর কি, খাতায় লিখে নাও, এটা সমান সমান হলো কি, বিলংস টু। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এই দুটোকে এইভাবে ছক আকারে দুটো, 1 নম্বর আর 2 নম্বর, এটাকে কিন্তু লিখে রাখো। তাহলে বুঝে গেছো, আশা করি তোমরা বুঝে গেছো। এখন গরু বকরি দিয়েও তুমি যদি না বুঝতে পারো, তাহলে সত্যি কথা বলতে কি বলতো, তাহলে তোমাকে ক্লাসটাকে আরও একবার দেখতে হবে। তুমি যখন দেখলে এই ক্লাসটা, যদি বুঝতে না পারো, তাহলে আবার রিপিট করে আবার ক্লাসটাকে দেখো, আমি বলবো, তাহলে আবার বুঝতে পেরে যাবে, নো ডাউট। সো বিষয়টা হলো, এরপরে তোমাদেরকে এখানে অনেকগুলো লিখা আকারে কিন্তু লিখা আছে, মানে লিখা অনেকগুলো লিখা আছে, তুমি এখানে পড়ে 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 খুঁটিয়ে খুঁটিয়ে তোমাকে কিন্তু পড়তে হবে। আর আমি যেভাবে বলে দিলাম না, এই ক্লাসটাকে তুমি শুনে রাখো, বা এই ক্লাসটাকে তুমি সেভ করে রাখো, ডাউনলোড করে রাখো, দ্বিতীয়বার ওই বইটাকে তোমাকে পড়তে হবে না। ঠিক আছে, বইটাকে পড়ার কোনো দরকার নেই, থিওরি যেটা অনেকগুলো লিখা আছে যেগুলো, তো আমি যেগুলো লিখে দিচ্ছি সেগুলো খাতায় অবশ্যই আমার মতো করে লিখে নাও। ঠিক আছে, তাহলে আর দ্বিতীয়বার অসুবিধা হবে না। সো বিষয়টা হলো যে প্রেজেন্টেশন অফ সেট। আমি তো তোমাকে বললাম এতক্ষণ ধরে যে যদি যদি কি হয়, কোনো একটা সেট তোমাকে লিখতে হয়, তাহলে তুমি কি দুটো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেট আকারে এভাবে করে লিখবে, তাই না? সেট আকারে এভাবে করে লিখবে। এখন বিষয়টা হলো যে সেটটাকে কি শুধু এভাবেই লেখা হয়, নাকি সেট আরও অনেকভাবে মানে সেটটাকে লেখা যেতে পারে? তো আমার উত্তরটা হবে এটার জন্য যে হ্যাঁ, আমরা সেটটাকে আরও অন্যভাবেও লিখতে পারি। ঠিক আছে, তো সেটের কত ভাগে লেখা যায় সেই জিনিসটা তোমরা একটুখানি মানে কনসেন্ট্রেশন দিয়ে একটুখানি জেনে নাও। ঠিক আছে, দেখো তাহলে এখানে বলছে যে প্রেজেন্টেশন মানে হলো সেট সমূহের উপস্থাপনা। সেট, তোমরাও লিখো, সেট সমূহের উপস্থাপনা, উপস্থাপনা। ঠিক আছে, সেট সমূহের কি, সেট সমূহের উপস্থাপনা। ঠিক আছে, তো এটা বাংলা নাম। এই বাংলা নামটা জানো তো, আমাকে আসলে খুব কঠিন লাগে বাংলা নামটা। দেখো আমি ইংরেজি নামটা বলছি আমি তোমাকে, প্রেজেন্টেশন অফ সেটস, এরকম ভাবে বলছি, প্রেজেন্টেশন জিনিসটা আমরা শুনিনি আগে, প্রেজেন্টেশন শুনেছি আমরা, প্রেজেন্টেশন অফ সেটস। ঠিক আছে, ইংলিশ নামটা কত ভালো, কত সুবিধা হয় পড়তেও সুবিধা হয়। সেট সমূহের উপস্থাপনা একটু কঠিন, আমার মনে হয় আমাদেরকে সহজ ভাষাটাকেই মনে রাখা ভালো, সেটা হলো প্রেজেন্টেশন অফ সেটস। ঠিক আছে, সেটস এরকম বললো, সেটস, প্রেজেন্টেশন অফ সেটস। সেটকে কীভাবে লেখা হয় সেটার দুখানা কিন্তু পদ্ধতি আছে, দুখানা পদ্ধতিতে লেখা হয়ে থাকে। 1 নম্বর পদ্ধতি, যেটা আমরা এতক্ষণ অবধি আমরা জেনে আসলাম, সেটা হলো, দাঁড়াও এখানে আমি তাহলে বলে দিই তোমাদেরকে, সেট, সহজ ভাষায় লিখে দিচ্ছি আমি, সেট সমূহ
সমূহকে দুই ভাবে লিখা হয়। ঠিক আছে, সিম্পল সিম্পল ভাষায় লিখে দিলাম। তো 1 নম্বর যেটা পদ্ধতি হলো সেটা হলো কি বলো, রস্টার বা ছক বন্দীকরণ পদ্ধতি। ঠিক আছে, ইংরেজি নামটা কত সহজ আমি বলবো তোমাকে, দাঁড়াও একটু। রস্টার, এটাকে বলছি কি রস্টার অথবা ছক বন্দীকরণ পদ্ধতি, ছক বন্দীকরণ পদ্ধতি। ঠিক আছে, ইংরেজি নামটা আমি তোমাকে বলছি, দেখো কত সুন্দর, রস্টার এভাবে লিখলাম আমি, রস্টার অর অথবা মানে অর। ঠিক আছে, ছক বন্দীকরণ পদ্ধতিটাকে বলা হয় ট্যাবিউলার ট্যাবিউলার মেথড, টেবিউলার মেথড, এভাবে ইংরেজি নামটা, কত সহজ পদ্ধতি। ঠিক আছে, তো এতক্ষণ ধরে আমরা যে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 2 3 4 করে যে সেট আকারে লিখছিলাম, তো এইটাই হলো কি রস্টার পদ্ধতি বা ছক বন্দীকরণ পদ্ধতি। বুঝতে পারছো তো? তো এতক্ষণ ধরে আমরা কিন্তু এই পদ্ধতিতেই আমরা কিন্তু সেট লিখে আসছিলাম। ঠিক আছে, তো আমি কয়েকটা উদাহরণ দিয়ে এই রস্টার বা ছক বন্দীকরণ পদ্ধতিটাকে আমি জাস্ট বলে দিই, তাহলে তোমার কাছে যেন নোট আকারে এটা লেখা থাকে। ঠিক আছে, তো এক্সাম্পল হিসেবে তোমরা জাস্ট লিখে রাখো যে এক্সাম্পল, যেমন এক্সাম্পল, তো আমি একটা সেট যেটাকে বললাম আমি এ। ঠিক আছে, এটাকে বললাম আমি কি সেট অফ, সেট অফ, ধরো এটাকে বলা হয়, বা আমি বাংলায় লিখি তাহলে আবার বুঝতে পারবে না আবার সেট অফ বলে কি লিখছি, তাই না? স্বরবর্ণই তো বলা হয়, হ্যাঁ স্বরবর্ণ। স্বরবর্ণ আমার লিখতে খুব অসুবিধা হচ্ছে বাংলাটা। স্বরবর্ণ, ঠিক আছে, স্বরবর্ণগুলোর সেট। স্বরবর্ণ জানো তো? স্বরবর্ণ কোনগুলো, মানে ইংলিশে যেগুলো স্বরবর্ণ থাকে আর কি। তো ইংলিশের যে স্বরবর্ণগুলো থাকে সেগুলোকে আমরা লিখি এ, সেই সেটটাকে আমরা লিখি এভাবে এ ই আই ও ইউ। আমরা তো জানি যে স্বরবর্ণগুলো হলো এ ই আই ও ইউ। এবার সেটার সেটটা দেখতে কেমন হবে, সেটার সেটটা দেখতে এরকম হবে। তো আমরা যে রস্টার পদ্ধতি বা ছকবন্দীকরণ যে পদ্ধতি বলছি, সেই ব্যাপারটাকে আমরা এভাবে লিখি। ঠিক আছে, ব্র্যাকেটের মাধ্যমে, আর মাঝখানে সব এলিমেন্টগুলোকে, সব যে পদগুলোকে বা সদস্যগুলোকে সব লিখে দিলাম, আর তার মাঝে মাঝে আমি কী করলাম, একটা একটা করে কমা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, সিম্পল। বুঝতে পারলে তো? তারপরে ধরো আমি একটা সেট নামকরণ করলাম বি। ঠিক আছে, বি মানে আবার বকরি মানে ভেবে নিও না যে বি সেটটাকে আবার বকরিরই সেট, মানে ওটারই সেট। ঠিক আছে, বি অন্য কিছুও হতে পারে। আমি জাস্ট কি এটাকে নোটেশন আকারে লিখছি, মানে নামকরণ করছি। তোমার যেমন নাম আছে কোনো, আমার যেমন নাম আছে, ঠিক তেমনই আমি এই সেটটাকে নামকরণ করছি, আর সেটাকে শর্ট ভাষায় লিখতে এ বি এভাবে আমরা লিখে রাখি। ঠিক আছে, বুঝেছিস তো? তো এ বি এভাবে করে আমরা শর্ট আকারে আমরা এই সেটগুলো নামকরণ করতে পারি। সো এটা নিয়ে কনফিউশন রেখো না। ঠিক আছে, আমি ধরো বললাম যে কি বললাম বলো তো, যে ইভেন নাম্বার মানে কি, ইভেন নাম্বার বুঝতে পারছো তো? ইভেন নাম্বারটা আমি আবার ভুলে গেলাম আবার, ওটাকে কি বলে, এই যে 2 4 6 8 10 এভাবে করে যে নাম্বারগুলো থাকে, যেগুলো 2 দিয়ে ভাগ করা যায় এগুলো। ঠিক আছে, সেই নাম্বারের আমি সেটা, যাই হোক ছাড়ো, ইভেন নাম্বার ব্যাপারটা তুমি যদি না বুঝতে পারো তাহলে ছেড়ে দাও এখন। তো ইভেন নাম্বারের যেটা সেট আছে আমি ধরলাম সেই সেটটা, এটা বি সেট, আর বি সেটটাকে লেখা হয় কীভাবে, এভাবে করে। ঠিক আছে, এটাই রস্টার বা ছকবন্দীকরণ পদ্ধতিতে এটাকে লেখা হয়। বুঝতে পেরেছো তো? তো এটা হলো এ আর এটা হলো বি। ঠিক আছে, এ সেট বি সেট। ঠিক আছে, আরও লিখবো কি, আরও লিখে দিচ্ছি, ধরো সি, তোমার ইচ্ছে অনুযায়ী। যে ধরো আমি এরকম লিখলাম, আমি 1 লিখলাম, 3 লিখলাম, 5 লিখলাম, ঠিক আছে, 7 লিখলাম, 9 লিখলাম, জোড় বিজোড় যে জিনিসটা, এটাকে জোড় ভুলে গেছিলাম আমি, জোড়। আর এটা হলো কি বিজোড়, হ্যাঁ, ইভেন আর অড বলা হয় এটাকে ইংরেজিতে, বিজোড়। মানে আমরা আসলে বাংলাটা ঠিক অনেক দিন আগে পড়েছি তো, সেই কারণে আমরা আসলে ভুলে গেছি ব্যাপারটা, আমি ভুলে গেছি। তো আমরা যখন মানে উপরে মানে কলেজে বা ইউনিভার্সিটিতে যখন আমরা
মানে পড়ি, ম্যাথামেটিক্সটাকে যখন আমরা পড়ি তখন আমরা ইংরেজি নামগুলোকেই ইউজ করি, সেই কারণে অভ্যেস হয়ে গেছে, সেই কারণে বাংলাটা ভুলে গেছিলাম একটু। ঠিক আছে, সো এটা দেখো, এটাকে বলা হয় জোড়, এগুলো সবগুলো জোড় সংখ্যা না, এগুলো সবগুলো বিজোড় সংখ্যা না। তো সেই সেটগুলোকে আমরা লিখলাম, আর সেটগুলোকে এইভাবে করে লিখলাম, মানে ব্র্যাকেটের মধ্যে খুব সুন্দরভাবে এভাবে লিখলাম। ঠিক আছে, তো রস্টার বা ছকবন্দীকরণ পদ্ধতিতে আমার আশা করি যে তোমাদের কোনো রকমের প্রবলেম নেই। যেটা 2 নাম্বার মানে পদ্ধতি আছে, 2 নম্বর পদ্ধতিতে সেটগুলোকে লেখা হয়, সেই পদ্ধতিটা একটু ইম্পর্টেন্ট, তোমরা জেনে নাও একটু। ঠিক আছে, সেটাকে বাংলায় যেটা বলছে সেটা হলো ধর্মভিত্তিক পদ্ধতি। ঠিক আছে, ধর্ম ভিত্তিক ভিত্তিক পদ্ধতি। তোমার ধর্ম আমার ধর্ম এসব নিয়ে আবার এখানে আবার করো না কিন্তু। ধর্ম আছে মানে কি ধর্ম থাকতে হবে নাকি? হিন্দু, মুসলিম, খ্রিস্টান এগুলো থাকবে নাকি? এগুলো না, ধর্মভিত্তিক পদ। ধর্ম মানে হলো কি, ওর একটা ক্যারেক্টার থাকবে নিজের, বুঝলে? ধর্মটাকেই তো ইংরেজিতে ক্যারেক্টার বলে কিনা, তো ক্যারেক্টার থাকবে ওর একটা নিজের। কেউ ধরো ভালো ক্যারেক্টারের হয়, কেউ খারাপ ক্যারেক্টারের হয়, হ্যাঁ, কেউ ধরো খুব মানে দুর্বল প্রকৃতির মানুষ হয়, তো ওটা ওর ক্যারেক্টার, ওটা ওর ধর্ম। তো সেটারও ধর্ম থাকে। কেমন ধর্ম থাকে তুমি দেখে নাও, আমি সহজভাবে তোমাকে বলবো, অবশ্যই তোমাকে সহজভাবে বলবো আমি। ঠিক আছে, আমার কাজই সেটা আসলে। সো তার আগে তোমাকে যে জিনিসটা জানতে হবে, ঠিক আছে, এই যে ধর্মভিত্তিক পদ্ধতি, সেই জিনিসটা জানার আগে যেটা আমি তোমাকে বলবো সেটা হবে এই চিহ্নটা, এই যে এটা সেটে, এটা এই চিহ্নটা বা অথবা, ঠিক আছে, অথবা বলছি আমি, অথবা এটা পাশে লিখে রাখো তো, এটাকে কি বলা হয়। অথবা এটাকে এই যে চিহ্নটা আছে, কোলন চিহ্ন, ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে কি বলো তো, এটা হলো সাচ দ্যাট। এটাকে বলছে সাচ দ্যাট। এবার সাচ দ্যাট মানে কি? সাচ দ্যাট মানে তো বুঝতে পারলাম না। এটার বাংলা মানে হলো এমন যে, আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝাই এটা। ঠিক আছে, এটা জাস্ট তুমি কি করো, এই যে এইভাবে ইনভার্টেড কমার মধ্যে এভাবে লিখবে, আর এটা সাচ দ্যাট বলে একটা বক্সের মধ্যে লিখে রাখবে এভাবে। ঠিক আছে, একটা বক্স করে নেবে এভাবে খাতায় আর কি, বুঝলে? তো দেখো, আমি তোমাকে একটা এক্সাম্পল হিসেবেই তাহলে বোঝাই যে ধর্মভিত্তিক পদ্ধতিতে কিভাবে আসলে লেখা হয়। তো এটা হলো কি এক্সাম্পল। দেখো এবার তোমাকে তাহলে আমি সেই গরুর যে এক্সাম্পলটা আছে সেটাতে নিয়ে যাই। ঠিক আছে, গরুর এক্সাম্পল ধরো, এ সেটটা হলো কি সেট অফ গরু, আর এই সেটটাকে আমি বলেছিলাম 1 নম্বর গরু, 2 নম্বর গরু, 3 নম্বর গরু, 4 নম্বর গরু, 5 নম্বর গরু, 6 নম্বর গরু। ঠিক আছে, তো আমি এখানে যেটা একটু চেঞ্জ করব সেটা হলো যে প্রত্যেকটা গরুর কালার, ঠিক আছে, প্রত্যেকটা গরুর কি হবে কালার, দাঁড়াও বাংলায় লিখি, কালার। প্রত্যেকটা গরুর যে কালার আছে, ঠিক আছে, সেটা হবে কি, ধরো লাল বলে দিলাম আমি। ঠিক আছে, একদম লালটু সব গরুগুলো, বুঝলে তো? তো এখানে আমি বললাম যে প্রত্যেকটা গরুর কালার কিন্তু লাল। তো এই সেটটাকে, এটা তো আমি রস্টার পদ্ধতি, মানে এর আগে যেটা পদ্ধতি আছে সেটাতে লিখলাম। তো এই সেটটাকে কিভাবে লেখা হয় দেখো, দেখো এবার খুব সুন্দর। এখানে সিম্পল ব্র্যাকেট লিখবো, তারপরে বলবো যে গরু। ঠিক আছে, লিখলাম কি গরু। এবার বিষয়টা হলো গরুগুলো কেমন গরু, সাচ দ্যাট, এই যে এই চিহ্নটাকে এখন আমরা ইউজ করব, এটা সাচ দ্যাট। ঠিক আছে, সাচ দ্যাট মানে হলো এমন গরু যে সমস্ত গরুর কালার হয় কি লাল। লিখবো কিভাবে, গরু, হ্যাঁ, গরু এমন যে গরুগুলি হলো লাল, এভাবে বললাম। দেখো এবার, ঠিক আছে, আবার এটাকে এভাবে লিখো, মানে আমি তোমাকে এবার এটাও বলে দিই যে কোলন আর এই জিনিসটা একই, এই যে দাড়ির মতো যে জিনিসটা আছে না, ঠিক আছে, আমরা যেটা বাংলায় দাড়ি দিই যে সেটা, তো সাচদেরকে কোলন আকারেও লেখা হয়। তো কোলন আকারে লেখা হলে গরুগুলি, বললাম আমি, গরুগুলি হলো লাল। তো বিষয়টাকে আমরা আসলে পড়ছি কেমন, তো দেখো এটা হবে 6টি গরু, এরকম বলবে 6টি গরু। তো এখানে 6খানা আছে না, সেই কারণে বলবে এটা 6টি গরু। ঠিক
ঠিক আছে, 6টি গরু such that এমন যে, ঠিক আছে, গরুগুলি হলো কি লাল, তার মানে কি গরুর ধর্ম, গরুর কালার সেটা হলো কি লাল, সেই কারণে এর নামটা বলা হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতি। গরুর একটা কালার আছে, তো আমি সেটা দেখে বুঝবো নিশ্চয়ই, তো এটাই হলো ধর্ম। গরুর ধর্ম হলো কি এখানে, গরুর ধর্ম হলো এখানে লাল, ঠিক আছে কি না? এই কারণেই সেটার নামটা বলা হচ্ছিল প্রথমেই যে ধর্মভিত্তিক পদ্ধতি, ঠিক আছে। গরুগুলি হলো কি লাল। তো বলছে 6খানা গরু আছে সাচ দ্যাট, বা এমন যে গরুগুলো, সব গরুগুলো হলো কি লাল। তাহলে কি এই সেটটা আর এই সেটটা ইকুইভ্যালেন্ট না? মানে 6খানা গরু, তার মানে কি আমি তাহলে 1 2 3 4 5 6 সবগুলো গরু তাহলে এই সেটটার মধ্যে আছে। এই সেটটা যে ব্যাপারটা লেখা আছে সেই ব্যাপারটা হলো ইকুইভ্যালেন্ট টু দিস, মানে হলো কি একই। ঠিক তেমনই এটাও একই। তো এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু কি লিখার পার্থক্য আছে, ঠিক আছে। এছাড়াও আমি তোমাকে বলে দিই যে এই যে গরুগুলো আছে, এই গরুগুলো তোমাদেরকে আমি এঁকেছিলাম। তো গরুগুলো ধরো 2খানা করে পা এঁকেছিলাম গরুর, তো গরুর শিং আছে ধরো, ঠিক আছে, 2খানা করে শিং আছে। তো বলছে হ্যাঁ, তো এখানে কালার না করে আমি এখানে বললাম সিংওয়ালা গরু। এই সেটটা হলো, এই সেটের মধ্যে যতগুলো গরু আছে সবগুলো হলো সিং, হ্যাঁ, সিংওয়ালা গরু, সবগুলো গরুর কি সিং আছে। আর এখানে আমি ক্যারেক্টারটাকে চেঞ্জ করে দিলাম, গরুগুলোর গরুগুলো গরুগুলোর শিং আছে, ঠিক আছে না? এখানেও ঠিক তেমনই, তো এটা লিখছি না। যাই হোক, এখান থেকে বুঝে নাও ব্যাপারটা কেমন, যে এখন ধর্মটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ধর্মটা কি চেঞ্জ হলো? ধর্ম চেঞ্জ বলছে যে ধর্মটা হয়ে গেল এখন গরুগুলোর শিং আছে। তো যে সমস্ত গরুর শিং আছে সেই সমস্ত 6খানা গরু এই সেটের অন্তর্গত, এই সেটের মধ্যে থাকবে। তো 6খানা শিংওয়ালা গরু তুমি কি দেখতে পাচ্ছ? এই 6খানা। তো তুমি সোজাসুজি মানে এটা সমান সমান তোমার যদি দেওয়া থাকে তাহলে তুমি সোজাসুজি বলে দেবে সেটা হলো 1 2 3 4 5 6, 6 নম্বর এই যে 1 2 3 4 5 6 এই যে গরুগুলো আছে, এই গরুগুলো সিং আছে, তার মানে এই সেটটা আর এই সেটটা হলো সমান, বুঝতে পারছো তো? তো সেটটাকে কি একটু আলাদাভাবে লেখা হচ্ছে, আর সেই লেখার পদ্ধতিটা হলো এটা, আর কি ধর্মভিত্তিক পদ্ধতি এটাকে বলা হয়, ঠিক আছে, বুঝেছো তো? সো তুমি যদি না বুঝে থাকো তাহলে তুমি ক্লাসটিকে অবশ্যই ফলো করো, তাহলেই তুমি বুঝতে পারবে। কারণ অনেক এক্সাম্পল আমি দেবো, আর এক্সাম্পল দেওয়ার মাধ্যমেই তুমি বুঝতে পারবে এই জিনিসগুলোকে খুব ভালোভাবে, বুঝতে পারলে তো? সো বিষয়টা হলো এরকম। এখন আমি তোমাকে কয়েকটা কি বলবো বলো তো, কয়েকটা ডেফিনেশন বলবো, কয়েকটা সংজ্ঞা বলবো তোমাকে, ঠিক আছে। এসএনদের যে বই আছে সেখান থেকেই পড়াচ্ছি, সেইখান থেকেই সিস্টেমেটিক্যালি যেভাবে আছে সেভাবেই পড়াচ্ছি আমি, ঠিক আছে। তো কোনো অসুবিধার চাপ নেই, সব কিছু খুঁজে পেয়ে যাবে তুমি বইয়ের মধ্যেই, ঠিক আছে। দেখো তাহলে কয়েকটি সংজ্ঞা। তো সংজ্ঞা প্রথম 1 নম্বরে যে সংজ্ঞাটা লিখবো, ঠিক আছে, দাঁড়াও আমি তাহলে সংজ্ঞা বলেই দিই একদম। প্রথমে তুমি লিখবে এখানে উপরে যে সংজ্ঞা বলে কয়েকটি সংজ্ঞা, ঠিক আছে, কয়েকটি সংজ্ঞা। তো 1 নম্বর সংজ্ঞা কি আছে দেখো, কয়েকটা জিনিসই আমি আলোচনা করব, তো তারপরে নেক্সট ক্লাসে আমি কন্টিনিউ করব। যাই হোক, তো বিষয়টা হলো প্রথমে যে সংজ্ঞাটা আছে সেটা তোমাকে জানতে হবে, সেটা হলো সসীম ও অসীম সেট। সসীম ও অসীম সেট ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে বলো? ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট সেট, FINITE, ইনফাইনাইট সেট, ঠিক আছে। পারলে লিখে নিও, ইংরেজি নামটা জানা আসলে ভালো, বুঝলে তো? ইংরেজি নামটা ফাইনাইট সেট আর ইনফাইনাইট সেট। দেখো এবার আমি তোমাকে আবার এক্সাম্পল দিয়ে বলবো আমি তোমাকে, ঠিক আছে। ওই গরু ছাগল দিয়েই তোমাকে পুরো ক্লাসটাকে আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি, তুমি হয়তো বুঝতেই পারছো না যে হ্যাঁ ক্লাসটা কীভাবে চলছে। তো এইভাবেই আমি ফানি ওয়েতেই আমি তোমাদেরকে সব কিছু বলে দিই, ঠিক আছে। দেখো খুব সহজভাবে আমি তোমাদেরকে বলে দেবো যে সসীম ব্যাপারটা কী আর অসীম ব্যাপারটা কী। দেখো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, আবার সেই এক্সাম্পল, গরুর এক্সাম্পল,
তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, রাস্তা দিয়ে যেতে যেতে তুমি গরু দেখলে, তো ওখানে তুমি দেখছো টোটাল যে গরু সেটটা আছে সেটা হলো 1 2 3 4 5 6। তুমি টোটাল ওখানে দেখতে পাচ্ছ ওই এলাকায় 6টাই গরু আছে। তার মানে কি তুমি দেখতে পাচ্ছ যে এখানে গণতি করতে পারছো 1 2 3 4 5 6, ব্যাস, আর গরু নেই। তার মানে কি এখানে তুমি যেহেতু গণতি করতে পারছো আর তুমি বলে দিতে পারছো এখানে টোটাল 6টি গরু আছে, সেই কারণে এই সেটটাকে বলা হচ্ছে একটা সসীম সেট বা ফাইনাইট সেট। গণতি করতে পারছো, গণতি করে শেষ করে দিতে পারছো 6খানা। এবার তাহলে অসীম সেট তাহলে কি হবে? এবার চলো এবার একটু ছাগলের এক্সাম্পল নিই, বা মেড়া যেগুলো হয় হয় না, যেগুলো হচ্ছে পাহাড়ে যেগুলোকে চাষ করা হয়, যাদেরকে পাহাড়ে মানে পশুপালন করা হয়, সেক্ষেত্রে দেখবে তুমি যদি পাহাড়ে যাও তখন দেখবে যে ওদের কাছে অনেক অনেক মেড়া থাকে, অনেক মেড়া থাকে, ঠিক আছে? তো অনেক মানে গুনতি করে তুমি শেষ করতে পারবে না, এতগুলো মেড়া থাকে। রাস্তা দিয়ে যখন যায়, রাস্তা দিয়ে যখন গাড়িগুলো যায়, তো চলছে 2 কিলোমিটার 3 কিলোমিটার ধরে মেড়া চলছে, কতগুলো মেড়া থাকবে তুমি ভেবে দেখতে পারো কতগুলো মেড়া হয়। তো সেক্ষেত্রে তুমি যদি মেড়াটাকে তুমি যদি বলো, তাহলে ওই মেড়াগুলোকে তুমি যদি বলো যে 1 ড্যাশ 2 ড্যাশ 3 ড্যাশ 4 ড্যাশ, এক এক করে তুমি ধরো মেড়ার একটা পাল যাচ্ছে আর তুমি পাশাপাশি হচ্ছে তুমি গাড়ি নিয়ে তুমি হয়তো যাচ্ছ। এবার তুমি গণতি করতে শুরু করছো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এইভাবে করে। তো সেটাই আমি বলছি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার, সরি 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার, হ্যাঁ 9 নাম্বার, তারপরে 10 নাম্বার, এভাবে করতে 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 তুমি গণতি করেই চলে যাচ্ছ। ওটা শেষই হচ্ছে না, শেষই হতে চাইছে না, এতগুলো মেড়া। তো পাহাড়ের এলাকাতে এই সমস্ত জিনিসগুলো দেখা যায়, মানে মেড়া এতটা বেশি মানে পশুপালন ওখানে আসলে বেশি করা হয়, ওখানে কৃষিকাজ হয় না, ঠিক আছে? সেই কারণে ওখানে পশুপালনটা করা হয়, বুঝতে পারলে তো? তো সেখানে মেড়ার যে দলটা থাকে সেখানে তুমি গণতি করে যেহেতু শেষ করতে পারছো না, তো তুমি যদি সেই সেট আকারে তুমি যদি লিখতে শুরু করো, আর শেষে এইভাবে যখন গতি করে শেষ করতে পারছো না, তখন তুমি এবারে ডট 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 করে তুমি এখানে ছেড়ে দিলে, আচ্ছা এটাই হলো সেট। এবার এই সেটটাকেই বলা হচ্ছে, তুমি যখন গণতি করে শেষ করতে পারছো না সেটাকেই বলা হচ্ছে অসীম সেট। অসীম সেট, বুঝতে পারছো তো? অসীম সেট, ঠিক আছে? এটা হলো কি, সসীম বললাম আগেরটা, তুমি গণতি করে শেষ করে দিতে পেরেছো, তুমি ওখানে 6খানা গরু আছে। আর এটাতে কি হচ্ছে, অসীম সেট, এখানে তুমি গণতি করে শেষ করতে পারছো না। বুঝেছো সসীম আর অসীমের ব্যাপারটা? ঠিক আছে, আরও কিছু কিছু এক্সাম্পল আছে, তোমরা কি বলতো এখান থেকে তুমি আসলে পেতে পারো। যেমন ধরো সসীম সেটের এক্সাম্পল আমি তাহলে দেবো নাকি আরও? বুঝে গেছো, যাই হোক, তবুও একটা সসীম সেটের এক্সাম্পল দিই, ঠিক আছে? এভাবে তোমরা লিখবে কিন্তু, ঠিক আছে? এখানে একটা মাঝখানে দাগ টেনে দেবে, দিয়ে তারও বলবে আরেকটা একটা সেট ধরো এ সেট, আর ওই এ সেটের মধ্যে স্বরবর্ণগুলোর সেট আছে, যেমন ধরো এ ই আই ও ইউ, ঠিক আছে? এই সেটটা কি গণতি করতে পারছো? তো সবগুলোই এলিমেন্ট কি এখান থেকে তুমি গণতি করে নিতে পারছো, সেই কারণে সেটা হয়ে গেলো সসীম সেট, ঠিক আছে? আর ঠিক তেমনই তুমি ধরো এক কাজ করলে তুমি ওই আকারে লিখছো, দাঁড়াও তোমাকে তাহলে এখানে তো লেখাই যেতে পারে না। ধরো ধরো কোনো সংখ্যা আছে, সংখ্যা কেমন, ধরো জোড় সংখ্যা আছে, বলছে যে 10-এর নিচে যতগুলো জোড় সংখ্যা আছে, ঠিক আছে, 10-এর নিচে যতগুলো জোড় সংখ্যা আছে সবগুলোকে তুমি লিখো একটা সেট আকারে। তো আমি সেটাকে বি আকারে লিখলাম, আর আমি তখন লিখতে শুরু করলাম যে 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, ঠিক আছে? আর 10 তুমি যদি বলো তাহলে 10-এর নিচে যদি থাকে তাহলে 10টা আসবে না নিশ্চয়ই, তো এই কটাই আছে। তো এই কটা হলো কি, জোড় সংখ্যার হচ্ছে একটা সেট। তো এখানে তুমি তো গণতি করতে পারছো যে 10-এর নিচে যতগুলো জোড় সংখ্যা আছে সবগুলোকে তুমি গণতি করতে পারছো, সেই কারণে সেটা হয়ে গেলো একটা সসীম সেট। এবার একটা অসীম সেট কিভাবে হতে পারে? তাহলে অসীম সেটটা বুঝতে গেলে তুমি দেখো, তুমি একটা খুব ভালো একটা এক্সাম্পল আছে আমি তোমাকে বলছি। আমি যেমন এখানে এক্স ওয়াই দিয়ে একটা এক্সাম্পল বলে দেওয়া আছে, এই অসীম সেটটাকে তুমি এক্স নামকরণ করে দেবে, ঠিক আছে? অসীম সেট এক্স ইকুয়াল টু হলো এই সেটটা, আর একটা ওয়াই সেট আমি তোমাকে লিখে দেখাচ্ছি। এই সেটটা খুবই ইন্টারেস্টিং একটা সেট। দেখো এটাকে আমরা ওই যে পরের পদ্ধতি যেটা আমরা দিতে বললাম ধর্মভিত্তিক পদ্ধতি, সেটা আকারে লেখা আছে 1/n সাচ দ্যাট, এই যে কোলন দিলাম আমি, সাচ দ্যাট এমন যে এন এর ধর্মটা কি, এখানে 1/n যেটা বলা আছে 1/n, তো এন এর এখানে ধর্মটা হলো এন ইস কি বলো, একটা
বা দাঁড়ো, তাহলে এখন তুমি বিষয়টা বুঝতে পারবে না, আমি তোমাকে একটু সহজ করে বলি। তো এন এন হলো কোনগুলো? এন হলো 1 2 3 4 এভাবে এভাবে করে চলতে থাকবে, ঠিক আছে। দেখো তাহলে এখানে আমি ওয়াই সেটটা সমান সমান, তাহলে আমি যদি লিখতে শুরু করি, মানে এই যে এটা তো ধর্মভিত্তিক পদ্ধতিতে আমি লিখলাম, পরের পদ্ধতি যেটা, তো এই সেটটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো এন এর মান আমি প্রথমে 1 বসাবো, তারপরে একটা এলিমেন্ট পাবো মানে 1/1, তার মানে 1 পেয়ে গেলাম। তারপরে এন এর মান এখানে 2 বসাবো, 2 বসালে কি হবে? এন এর মান 1/2 হয়ে যাবে। তারপর 3 বসালে কি হবে? 1/3 হয়ে যাবে। তারপর 4 বসালে কি হবে? 1/4, 1/5, আর এভাবে 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 চলতেই থাকবে, এটা আর শেষ আর হবে না। বুঝতে পারছো তো? যেহেতু এখানে এন এর মানটা শেষ হবে না, এন এর হলো এটা ক্যারেক্টার বা এন এর হলো এটা ধর্ম, সেই কারণে ওয়াইটাকেও আমরা শেষ করতে পারবো না। তো এই সেটটা হয়ে যাচ্ছে আলটিমেটলি, যেহেতু শেষ হচ্ছে না সেই কারণে এটা হয়ে যাচ্ছে একটা অসীম সেট, আর এটা উদাহরণ, ঠিক আছে, এক্সাম্পল। তো অসীম সেট লিখে এখানে এক্সাম্পল হিসেবে তুমি এক্স আর ওয়াইকে তুমি লিখে নেবে, ঠিক আছে, নিজের খাতার মধ্যে লিখে নেবে, ঠিক আছে। আশা করি সসীম আর অসীমের মধ্যে কোনো মানে আর চিন্তা নেই তোমার, তুমি আসলে বুঝে গেছো ব্যাপারটা। এবার তাহলে নেক্সট আমি কয়েকটা আছে, এই কয়েকটা আমি জাস্ট বলে দিই ফটাফট করে, আর ফটাফট করে বলে দিয়ে ক্লাসটাকে তাহলে শেষ করে দেবো, ঠিক আছে। একটু শুধু দাঁড়াও শুধু, ঠিক আছে। দুটো জিনিস বলবো। 2 নম্বরে বলছে একপদী সেট, একপদী সেট, ঠিক আছে। এটা ইংলিশে আবার বলছে কি সিঙ্গেলটন সেট, SINGLE বলছে, ঠিক আছে, সিঙ্গেলটন সেট। তো এই একপদী সেটটা তাহলে কি? তাহলে একপদী সেট মানে কি বোঝাতে চেয়েছে? দেখো আমি তোমাকে বলছি, একটা ফানি এক্সাম্পল দিচ্ছি তোমাকে, দাঁড়াও, খুব ফানি এক্সাম্পল, আমি এটা ভেবেছিলাম। বিষয়টা হলো, ধরো তোমার কাছে একটা বকরি আছে, তোমার কাছে একটা ছাগল আছে, তুমি বাড়িতে সেটাকে বেঁধে রেখে দিয়েছো, ঠিক আছে। তুমি পাশের বাড়ির লোককে বললে যে হ্যাঁ আমার কাছে একটা বকরির একটা সেট আছে। তো সেটটা কেমন? সেটটাতে একটাই বকরি আছে, একটা বকরির সেট আছে, কিন্তু সেটটাতে একটাই বকরি আছে, ঠিক আছে। তো বকরিটার তুমি নাম দিয়ে দিলে, তুমি ধরো হ্যাঁ বকরিটা তুমি নাম দিয়ে দিলে, তুমি একটা লালু বলে নাম দিয়ে দিলে, তুমি একটা লালু, বকরির নাম। তো যেহেতু লালু আছে, তো সেটটা কেমন দেখতে, কেমন হবে? একটাই সেট, এভাবে, ঠিক আছে না? তো এখানে ব্যাপারটা দাঁড়ালো যে যেহেতু সেটটার মধ্যে একটাই এলিমেন্ট আছে, ঠিক আছে, একটাই এলিমেন্ট আছে, সেই কারণে এটাকে বলা হচ্ছে একপদী সেট। এখানে এক জিনিসটা আছে না, এক তো এখানে একটা আছে, সেই কারণে একপদী সেট এটা, বা সেটাকে বলা হচ্ছে সিঙ্গেলটন, সিঙ্গেল মানেও কিন্তু এক, তো সিঙ্গেলটন সেট বলা হচ্ছে, ঠিক আছে। তো এক্সাম্পল হিসেবে তুমি যদি ধরো, তাহলে ধরো যে কোনো একটা সেট এ, ওখানে আমি বলে দিলাম একটা এলিমেন্ট আছে আর সেটা হলো 2, সংখ্যা আকারে নিলাম। তারপর একটা সেট নিলাম আমি বি, সেখানে আমি বলছি সেখানে শুধু এ বলে যে এলিমেন্ট আছে, একটা এ বলে একটা এলিমেন্ট আছে, ঠিক আছে। ওকে, সো একপদী সেটটা দাঁড়ালো তাহলে এইরকম, তার মানে এ আর বি এরকম দেখতে। আর যদি তোমরা চাও যে ধর্মভিত্তিক পদ্ধতি যেটা আছে, সেটাতেও আমি একটা সেট তোমাদের লিখে দিচ্ছি, সেটা হলো সি। আর সিটা দেখতে কেমন দেখো, এরকম যে এক্স হলো একটা সংখ্যা সাচ দ্যাট, ঠিক আছে, দুটো কোলন দেবে তাহলেই সেটা সাচ দ্যাট হয়ে যায় যে এক্স ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে। এক্স হলো কি এক্স হলো কি 5, 5 মানে কি এক্স এর মানটা তাহলে কি শুধু 5। তো এটা হলো সিঙ্গেলটন সেট, এভাবে লেখা হয়। তো এটা আর এটাকে একইভাবে এটা লেখা যায়, ঠিক আছে। তো এটা হলো ধর্মভিত্তিক পদ্ধতিতে, আর এটা হলো আমাদের যেটা ট্রেডিশনাল মেথড মানে রস্টার পদ্ধতি। ওকে, সো একপদী সেট, আশা করি তোমাদের কাছে একপদী সেট যে ব্যাপারটা আছে সেটা ক্লিয়ার। এখন বিষয়টা হলো যে তোমাদের তাহলে নেক্সট আরেকটা জিনিস বলে দিয়ে ক্লাসটাকে শেষ করে দেবো, আর সেটা হলো শূন্য সেট। তো শূন্য সেট ব্যাপারটা কি আছে সেটা তোমরা দেখো, 3 নাম্বার, সেটা হলো কি শূন্য সেট, বা কি বলে সেটাকে নাল সেট বলে, নাল সেট, NULL, নাল সেট, ঠিক আছে। তো এটা কি, এটা কিভাবে লেখা হয়, ঠিক আছে। শূন্য সেট মানে কি? একপদী সেট মানে তো আমি যেটা বললাম তোমাকে যে একটা এলিমেন্ট থাকবে। এবার চলো তাহলে আগের কাহিনীতে যাই। আগের কাহিনীতে ছিল কি
যে তুমি কি করলে, তুমি রাত্রেবেলা কি করলে, তোমার ছাগল যেটা ছিল, তোমার যেটা বকরি ছিল তোমার কাছে, তুমি সেটা বেঁধে রেখে দিলে। এবার রাত্রেবেলা চোর চলে আসলো, চোর এসে কি করলো, সেটা কি করলো, মটন কষা বানিয়ে সেটাকে খেয়ে নিল। ঠিক আছে, এবার তাহলে কি তোমার কাছে কোনো বকরি নেই। সকালবেলা উঠে তাহলে তুমি বলবে যে আমার কাছে একটা সেট আছে, কিন্তু সেটা হলো জিরো, সেটাতে কি আছে, জিরো বকরি আছে। তার মানে কি কোনো বকরি নেই। তার মানে সেই যে সেটটা, ঠিক আছে, সেই যে সেটটা, সেই সেটটাকে বলা হচ্ছে ফাই আকারে লেখা হয়। ঠিক আছে, ফাই আকারে সেটা লেখা হয়। তার মানে কি তোমার আগে যে একটা বকরি ছিল, ঠিক আছে, তোমার আগে যে একটা কালো বকরি ছিল, সেটা এখন দেখতে ঠিক এরকম হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে মাঝখানেরটা, তাই না? তো ফাঁকা ব্যাপারটাকে, এটাকে সংক্ষেপে লেখা হয় ফাই আকারে, এই যে ফাই। ঠিক আছে, এটা ফাই আকারে লেখা হয়। তাহলে কয়েকটা এক্সাম্পল তাহলে আমরা দেখে নিতে হলে এক্সাম্পলগুলো। ঠিক আছে, তাহলে এক্সাম্পল হিসেবে কয়েকটা এক্সাম্পল লিখে নাও, ব্যাস আজকে ক্লাস আজকে এখানে আমি শেষ করে দেবো। ঠিক আছে, তো একটা আর এই সেটগুলোকে কি ফাই সেট যেগুলো হয় সেগুলোকে শুধুমাত্র কিন্তু ফাই দিয়েই লেখা হয়। ঠিক আছে, এ অথবা বি, সেটা তো লিখতে পারো, কিন্তু সেখানে তোমাকে লিখতে হবে এ ইকুয়াল টু ফাই এভাবে, বা বি ইকুয়াল টু ফাই এভাবে। ঠিক আছে, তো এটা মানে কি, এটা মানে হলো এ সেটটা হলো একটা ফাই সেট, ফাই সেট মানে হলো একটা নাল সেট, এর মধ্যে কোনো এলিমেন্ট নেই। ঠিক আছে, তো ফাই ব্যাপারটা হলো এরকম। দেখো এবার তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি। তো রস্টার পদ্ধতিতে তো শুধু সেটা দেখতে তো ঠিক এরকমই হবে, কিন্তু সেটা রস্টার পদ্ধতি না হয় যদি ধর্মভিত্তিক পদ্ধতিতে আমরা লিখি, তাহলে সেটার এক্সাম্পল কয়েকটা হবে, আমি দেখাচ্ছি তোমাকে। এরকম যে ফাইটা হবে এরকম যে এক্স বা এ সাচ দ্যাট, কি হবে দেখো, যে একটি এক্স হলো একটি অখণ্ড সংখ্যা। ঠিক আছে, দাঁড়াও আমি বলছি তোমাকে, এক্স এর ধর্ম কি, এক্স হলো অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা। ঠিক আছে, অখণ্ড সংখ্যা, এবং এবং কি বলছে, এক্সটা 2 এবং 3-এর মধ্যে আছে, এক্সটা 2 এবং 3-এর মধ্যে আছে। এখন অখণ্ড সংখ্যা মানে কি, অখণ্ড সংখ্যা মানে হলো এই যে সংখ্যাগুলো আছে 1 2 3 4 অথবা -1 -2 -3, এগুলো হলো অখণ্ড সংখ্যা। 2.5 কিন্তু অখণ্ড সংখ্যা না, 1.5 কিন্তু অখণ্ড সংখ্যা না। ঠিক আছে, 1.75 কিন্তু অখণ্ড সংখ্যা না। কি হতে হবে, সেগুলোকে ভাঙা যাবে না, সেগুলোকে এভাবে লেখা যাবে, একদম পূর্ণ সংখ্যা যেগুলো আর কি, সেগুলোকে বলা হচ্ছে অখণ্ড সংখ্যা। তো বিষয়টা হলো যে এখানে দেখো তো কি বলেছে, এখানে লেস দেন আর গ্রেটার দেনের মধ্যে এখানে বলছে 2 আর যে 3, এই দুটোর মধ্যে কি আছে, এক্স লাই করে। এক্স মানে কি 2 আর 3-এর মধ্যে আছে। ঠিক আছে, তো 2 আর 3-এর মধ্যে এক্স আছে। তো এখান থেকে আমি কি বলতে পারবো, এখানে 2 আর 3-এর মধ্যে কোনো কিছু থাকে কি, 1 2 3 সোজাসুজি হয়। তো এর মাঝে কি এক্স, মানে এর মাঝে অখণ্ড কিছু কি হতে পারে, দশমিক দিয়ে হয়তো আসতে পারে, হয়তো 2.5 আসতে পারে, কিন্তু কি হবে ব্যাপারটা, এখানে এক্সটা তোমাকে বলে দিয়েছে অখণ্ড সংখ্যা। তার মানে কি, এখানে তাহলে এক্স এর আমি কোনো মানেই খুঁজে পাবো না। আমি 1 2 আর 3 এর মাঝে এখানে বলেছে এক্স আছে, তো এক্স তো এরকম আমি খুঁজেই পাচ্ছি না, এখানে তো অখণ্ড সংখ্যা নেই, এখানে তো যা আছে সব দশমিক দিয়ে। 2 হবে, 2.75 হবে, অনেক কিছু হতে পারে, 2.1 হতে পারে, 2.2 হতে পারে, এভাবে হতে পারে, কিন্তু এখানে কি হবে না, কোনো অখণ্ড সংখ্যা আমি খুঁজে পাবো না। সুতরাং কি, এক্স এর মানটা হবে 0। তার মানে কি, এক্স কোনো কিছুই নয়, এক্স আমি এখানে খুঁজেই পাবো না। সুতরাং সেটা কি হবে, সেটা হবে শূন্য সেট অথবা নাল সেট, আর সেটাকে লেখা হয় ফাই চিহ্ন দিয়ে। ঠিক আছে, বুঝে গেছো? আশা করি এক্সাম্পল দিয়ে তোমাকে আমি শূন্য সেট যে আছে সেটাকে আমি বোঝাতে পেরেছি। সো আজকের ক্লাসটা থাকলো তোমাদের জন্য এরকম। আর বিষয়টা হলো যে তোমরা ক্লাসগুলোকে অবশ্যই বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হয় তাহলে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে নিও, আর ক্লাসগুলোকে অবশ্যই তুমি ফলো করো, তোমার অনেক লাভ হবে, আমি তোমাকে বলছি। আর তোমরা যদি দেখা যায় যে চ্যানেলটা বেশ ভালো চলছে, তাহলে আমি কি করব তোমাদের জন্য জানো, তোমাদের জন্য ফিজিক্স ক্লাস নিয়ে আসবো, তোমাদের জন্য কেমিস্ট্রি ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে, তোমাদের জন্য বায়োলজি যেটা আছে সেটারও ক্লাস নিয়ে আসবো। সো সেটা ডিপেন্ড করে যে চ্যানেলটা কীভাবে করে চলছে, সেই জন্য কী করো, অবশ্যই একটু শেয়ার করবে, ঠিক আছে, বন্ধুদের সাথে। তো আজকের যে বাথরুম ক্লাস থাকলো তাহলে এরকম, অনেক এনজয় করলাম বাথরুম ক্লাসে। আশা করি সবাই খুব এনজয় করেছো, অনেক নলেজ তোমরা পেয়েছো এই ক্লাসের মাধ্যমে। সো আশা করি তোমরা পরের ক্লাসেও আবার ফিরে আসবে। সো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওয়। সো সবাই ভালো থেকো। সো টাটা, বাই।
বাই বন্ধুরা, সবাই চলো মটন কষা খেতে হবে।